সো আজকে আমরা হচ্ছে আমাদের ডেটা স্ট্রাকচারের মেইন পড়ালেখা শুরু করছি। সো আমরা আজকে ফার্স্ট যে লেকচারটা দেখব ওটা হচ্ছে কমপ্লেক্সিটি অ্যানালাইসিস। ওকে, সো আমাদের এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট এবং এটা আপনাদের পুরা CC 220 কোর্সে কাজে লাগবে, আপনাদের অ্যালগোরিদম কোর্সেও কাজে লাগবে। ঠিক আছে, আর আরেকটা শর্ট ইনফরমেশন, আপনাদের এই যে টপিকটা পড়াচ্ছি আপনাদের মোস্ট অফ দ্য কোশ্চেন্স মিড টার্ম এবং ফাইনালে এই টপিক থেকেই আসে, থিওরিটিক্যাল কোশ্চেনগুলো। সো এটা খুবই ভালো করে আপনাদের বুঝতে হবে। সো এখান থেকে কি কি মনে রাখতে হবে, ঠিক আছে, ওগুলো আমি বলে দেব। ওকে, আর যখন আমি পড়াই দেয়ার আর লট অফ এক্সাম্পলস, লট অফ ডেসক্রিপশনস, ওগুলো আপনাদের পড়া লাগবে না। সো যেগুলো যেগুলো পড়তে হবে মানে একদম মনে রাখতে হবে সারা জীবন, ওগুলো আমি বলে দিব। ঠিক আছে, আর যেগুলো এক্সাম্পল থাকবে ওগুলো জাস্ট রিডিং পড়লেই হবে, ইউ ডোন্ট নিড টু লাইক মেমোরাইজ দোস। এখন হচ্ছে আমরা শুরু করি। সো আমরা হচ্ছে এই যে কমপ্লেক্সিটি অ্যানালাইসিস বা কম্পিউটেশনাল এফিসিয়েন্সি আমরা কেন পড়বো। সো আমরা তো কম্পিউটার চালাচ্ছি অনেক দিন ধরেই, ঠিক আছে। সো আমাদের এখন হঠাৎ করে কমপ্লেক্সিটি পড়া কেন লাগলো? কারণ আমাদের এই যে কম্পিউটারগুলো তো এত ফাস্ট ছিল না, ঠিক না? আমরা যখন ইনিশিয়ালি ধরেন অনেক আগের যে কম্পিউটারগুলো বা ফার্স্ট কম্পিউটারগুলো, ওগুলা কি হ্যান্ডেল করতো? ওগুলা হচ্ছে নিউমেরিক্যাল ডেটা হ্যান্ডেল করতো, রাইট? তারপর যখন একটু অ্যাডভান্সমেন্ট হলো, তারপর আমরা কি ইউজ করা শুরু করলাম? ইমেজ ডেটা ইউজ করা শুরু করলাম বা অডিও ডেটা ইউজ করা শুরু করলাম। তারপর যখন আরেকটু অ্যাডভান্সমেন্ট হলো তখন আমরা কি ইউজ করা শুরু করলাম? ভিডিও ডেটা। কারণ ইমেজের তুলনায় তো ভিডিও ডেটাগুলোর সাইজ একটু বড়, রাইট? আর এখন আমরা যে শুরু করেছি, এখন আমরা ইউজ করছি হাইপারস্পেকট্রাল ডেটা। সো হাইপারস্পেকট্রাল ডেটাটা কি? আমরা নর্মালি যে ইমেজগুলো ইউজ করি ওখানে কালার ব্যান্ড থাকে 3টা, বাট হাইপারস্পেকট্রাল ইমেজে আমাদের কালার ব্যান্ড থাকে 100 থেকে 300-র মতো। ঠিক আছে, সো ওখানে হচ্ছে যেগুলা আমরা চোখে দেখে ধরতে পারি না, ওরকম অনেক স্পেকট্রাল ইনফরমেশন থাকে। সো ওই ডেটাগুলা এত বড়, আপনি যদি জাস্ট একটা ইমেজ কম্পিউটারে লোড করতে যান তখনই দেখা যাবে কম্পিউটারের মেমোরি শেষ হয়ে গিয়েছে। এখন ওই ডেটাগুলো ইউজ করার জন্য আমাদের স্পেশাল কম্পিউটার লাগে। ওগুলো আই ডোন্ট থিঙ্ক বাংলাদেশে অ্যাট দিস মোমেন্ট অ্যাভেলেবল আছে। বাট এই যে ডেটা নিয়ে একটা সমস্যা হয়ে গেল যে আমরা এখন ডেটা লোড করতে পারি না, ঠিক না? সো ফার্স্টে নিউমেরিক্যাল ডেটা ছিল, ওটা তো কষ্ট করে লোড করলাম। তারপরে যখন আমরা ইমেজ ডেটায় গেলাম তখন দেখা গেল ওটাও ইউজ করতে গেলেও আমাদের মেমোরি কম হয়ে যাচ্ছে। তারপর যখন একটু অ্যাডভান্সমেন্ট হলো তারপর আমরা ভিডিও ডেটা ইউজ করা শুরু করলাম, তখনও দেখা যাচ্ছে মেমোরি শেষ হয়ে যাচ্ছে বা এই ডেটাগুলো প্রসেস করতে অনেক বেশি সময় লাগছে। তারপর যখন আমরা মুভ করলাম মাল্টিস্পেকট্রাল বা হাইপারস্পেকট্রাল ডেটায়, তখন দেখা যাচ্ছে আবারও সেম সমস্যা। সো আমাদের এই যে প্রবলেমটা, যে ডেটা লোড করতে গেলে আমাদের মেমোরি শেষ হয়ে যায় এবং ডেটাটা প্রসেস করতে অনেক বেশি সময় লাগে, অনেক বেশি কম্পিউটেশনাল পাওয়ার লাগে। সো এই দুইটা প্রবলেম আমাদের সারা জীবনই থাকবে। কারণ কি? আমাদের কম্পিউটারের যত বেশি অ্যাডভান্সমেন্ট হচ্ছে আমাদের এক্সপেকটেশন কি ততই বাড়ছে। সো এই দুইটা প্রবলেম আমাদের কনস্ট্যান্ট। সো এই দুইটা প্রবলেমকে সলভ করার জন্য আমাদের কি করতে হবে? আমাদের প্রতিটা প্রোগ্রামের ইফিসিয়েন্সি চেক করতে হবে। আর এই ইফিসিয়েন্সি চেক করি কিভাবে আমরা? কমপ্লেক্সিটি থিওরি দিয়ে। সো আমরা এতদিন যে প্রোগ্রাম রান করলাম 110 111-এ, ওগুলা তো মানে ইনপুট দেওয়ার সাথে সাথে আউটপুট চলে আসছে। তো আমার প্রোগ্রাম তো ফাস্টই ছিল, ঠিক না? নালে এত তাড়াতাড়ি আউটপুট আসে কি করে? এখন আমাদের প্রোগ্রামটা তাড়াতাড়ি কাজ করতো কারণ আমাদের ইনপুটগুলো ছোট ছোট ছিল। ঠিক আছে, সো আমরা যদি ছোট ছোট ইনপুট দেই তাহলে আমরা প্রবলেমগুলো বুঝতে পারবো না। বা যদি আমরা বড় ইনপুট দেই তখন হচ্ছে আমাদের প্রোগ্রামে যে কতটুকু ইনএফিশিয়েন্ট ওইটা বোঝা যাবে। সো যদি আমাদের প্রোগ্রামটা ইনএফিশিয়েন্ট হয় তখন বড় ইনপুট দিলে আমাদের প্রোগ্রামটা সারা জীবন চলতেই থাকবে আর বন্ধ হবে না। সো এক্সিকিউশন টাইম কি হবে? অনেক হাই হবে। তারপর
যদি ডেটা অনেক বেশি বড় সাইজের হয় বা প্রোগ্রামটা ডেটাটাকে প্রপারলি হ্যান্ডেল না করতে পারে, তাহলে দেখা যাবে আমি ডেটাটা র্যামের মধ্যে লোডই করতে পারছি না। লোড করার আগে কম্পিউটার বলবে যে তোমার র্যাম শেষ বা র্যামের মধ্যে জায়গা নাই। সো এই যে প্রবলেমগুলো আমরা কখন জানবো, যখন আমাদের ডেটার ইনপুট সাইজ অনেক বড় হয়। এখন এখানে দেখি এখানে কি করা হচ্ছে, আমাদের দুইটা ম্যাট্রিক্সের মধ্যে মাল্টিপ্লিকেশন করা হচ্ছে, রাইট? সো এটা তো খুবই কমন এক্সাম্পল, আমরা সবাই অলরেডি ম্যাথ করে আসছে। সো এখানে আমাদের যে ম্যাট্রিক্সটা আছে এটা কত সাইজের, 3 বাই 3। সো এখানে দেখেন আমার একটা এলিমেন্ট ক্যালকুলেট করতে আমার মাল্টিপ্লিকেশন কয়টা লাগতেছে, 3টা করে লাগতেছে। সো এখানে এই অ্যান্সারের যে ম্যাট্রিক্সটা আছে এখানে টোটাল কম্পোনেন্ট বা এলিমেন্ট কয়টা, 9টা। সো একটার মধ্যে যদি 3টা লাগে, সো 9টার মধ্যে কয়টা লাগতেছে, 3 × 9 27। সো টোটাল আমার 27টা আমার কম্পিউটেশনস লাগতেছে। সো একটা অপারেশন করতে যদি 1 ন্যানোসেকেন্ড লাগে, তো 27টা অপারেশন করতে কত সেকেন্ড লাগবে, 27 ন্যানোসেকেন্ড। সো এটা সেকেন্ডও না, ন্যানোসেকেন্ড। তো টুস করে আমাদের কি হবে, আউটপুটটা চলে আসবে। এখন হোয়াট ইফ আমার ম্যাট্রিক্সটা 10,000 × 10,000 সাইজের, সো তখন আমার একটা এলিমেন্ট ক্যালকুলেট করতে আমার মাল্টিপ্লিকেশন লাগবে কত, 10,000। তখন আমার টোটাল সময় লাগতেছে কত, নিয়ারলি 17 মিনিটস। সো একটু আগে সময় লাগছিল কত, 27 ন্যানোসেকেন্ড, আর এখন সময় লাগছে কত, নিয়ারলি 17 মিনিটস। সো এই যে ডিফারেন্সটা টাইমের আমরা কিভাবে বুঝলাম, যখন আমার ডেটা সাইজ বড় হয়েছে। সো যতক্ষণ পর্যন্ত আমাদের ইনপুটটা বড় না হবে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের প্রোগ্রামের প্রবলেমগুলো দেখতে পাবো না। এখন আসি মেমোরির প্রবলেমটা। সো আমাদের তো এনআইডি ডেটাবেস আছে, রাইট? সো ধরলাম আমাদের 50 মিলিয়ন ডেটা আছে বা এন্ট্রি আছে। সো একটা নাম রাখতে হচ্ছে 20 ক্যারেক্টার লাগে। সো আমার টোটাল 50 মিলিয়ন নাম আছে, সো এখানে হচ্ছে 100 মেগাবাইট ডেটা চলে গেল। এখন আমরা যখন এনআইডির মধ্যে ইনফরমেশন রাখি, শুধু তো আমার নাম থাকে না, আমার নাম থাকে, আমার আব্বু আম্মুর নাম থাকে, তারপরে বাসার অ্যাড্রেস থাকে, হাজব্যান্ডের নাম থাকে, প্রেজেন্ট অ্যাড্রেস থাকে, পার্মানেন্ট অ্যাড্রেস থাকে, ব্লাড গ্রুপ কি থাকে নাকি আই ডোন্ট রিমেম্বার, বাট অনেকগুলো আরও ডেটা থাকে। সো তখন এই এডিশনাল ডেটাগুলো লোড করতে কি হতে পারে, আমার ডেটা 1 গিগাবাইটকে ক্রস করে যেতে পারে। বাট আমাদের যে নর্মাল কম্পিউটার আছে, নর্মাল কম্পিউটারের আমাদের র্যামের লিমিট কত, 8 জিবি অথবা 16 জিবি। যারা বেশি বড় লোক ওদেরটা ধরেন 32 জিবি, বাট 32 জিবি ইজ কোয়াইট এক্সপেন্সিভ, রাইট? সো আমাদের এই যে ডেটাটা লোড করব, লোড করার সময় অনেক সময় দেখা যাবে ডেটাটা লোড করাই পসিবল হবে না। কারণ কি, আমাদের মেমোরি কনস্ট্রেইন আছে। সো এটা একটা সমস্যা। আরেকটা কি সমস্যা, আমাদের টাইমের সমস্যা। সো এই যে সমস্যাটা, কয়টা সমস্যা, দুইটা, একটা টাইমের সমস্যা আর একটা মেমোরি স্পেসের সমস্যা। কেন, এগুলা হচ্ছে সারা জীবনই আমাদের লিমিটেড। তো আমাদের এগুলা কি করতে হবে, আমাদের ইফিশিয়েন্টলি ইউজ করতে হবে। আর এই যে ইফিশিয়েন্ট কি না, এটা মেজার করার জন্য আমাদের দুইটা মেজারমেন্টের কি আছে, ঠিক আছে? সো একটা কি এর নাম হচ্ছে টাইম কমপ্লেক্সিটি, আরেকটার নাম হচ্ছে স্পেস কমপ্লেক্সিটি। সো যেটা টাইম কমপ্লেক্সিটি, সে কি করবে, কতটুকু টাইম লাগছে ওই টাইমটা ক্যালকুলেশন করবে। সো এখানে আমরা যখন বের করছি, তখন আমরা বের করব ইনপুটের সাথে সাথে টাইমটা কিভাবে গ্রো করতেছে। সো এটাকে আমরা বলবো গ্রোথ প্যাটার্ন, ঠিক আছে? সো টাইম কমপ্লেক্সিটি আমরা কি বের করি, ইনপুটের সাথে সাথে আমার টাইমটা কিভাবে গ্রো করতেছে। সো এই যে আমি বলতেছি গ্রোথ প্যাটার্ন, এটা কি জিনিস আমরা একটু পরে দেখব, ঠিক আছে? তারপর হচ্ছে স্পেস কমপ্লেক্সিটি, সে বের করবে যে আমার একটা প্রোগ্রামের জন্য কতটুকু ম্যাক্সিমাম মেমোরি আমার লাগতে পারে। এখন আমাদের লাইফে তো অনেক রকম সিনারিও আছে, রাইট? সো যে কোনো একটা ইভেন্টের আমাদের টোটাল সিনারিও কয়টা, আমাদের টোটাল সিনারিও হচ্ছে 3টা। একটা হচ্ছে বেস্ট কেস, একটা হচ্ছে অ্যাভারেজ কেস, আর একটা হচ্ছে ওয়ার্স্ট কেস। ফর এক্সাম্পল, ধরেন এই আবরার মাহির, আমি এই আবরার মাহিরকে খুঁজতেছি,
ঠিক আছে? সো আমরা নর্মালি যখন কিছু খোঁজা শুরু করি তখন আমরা কি করি, একদম ফার্স্ট থেকে শুরু করি। সো এখান থেকে আমি সিকোয়েন্সিয়ালি যাচ্ছি 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 যাচ্ছি, ঠিক আছে? সো আবরার মাহির কি আছে, একদম অলমোস্ট মিডলে আছে। আমার অলমোস্ট মিডল বলেছি, মানে একদম পারফেক্ট না। সো ওই যদি আমি মাঝখানে পাই তাহলে ওটাকে আমরা কি বলবো, মিডল কেস অথবা অ্যাভারেজ কেস। এখন বেস্ট কেস কখন হতো, যদি আমি একদম ফার্স্ট নামের মধ্যে মাহির আবরার পেয়ে যেতাম, তাহলে কি আমার আর বাকিগুলো খোঁজা দরকার ছিল? আমি যাকে খুঁজতেছিলাম তাকে তো আমি এখানেই পেয়ে গেছি, ওর নামটা কোথায় আছে, এই একদম ফার্স্টেই আছে। তো যেহেতু একদম ফার্স্টেই ম্যাচ পেয়ে যাচ্ছে, এটা হচ্ছে আমাদের বেস্ট কেস সিনারিও। এখন ওয়ার্স্ট কেস কি হতো, ওয়ার্স্ট কেস হতো যে আমার পুরাটা ফাইল আমার খুঁজতে হচ্ছে, যে এখানে ধরলাম এখানে হচ্ছে নাম নাই। তো আমরা একদম ফার্স্ট থেকে শুরু করলাম, যাচ্ছি 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 যাচ্ছি, একদম নিচের দিকে এসে আমি এখানে হচ্ছে মাহির আবরারকে পাইছে। সো এখন আমার পুরা ফাইলটা কি গো থ্রু করতে হয়েছে না? সো এটা আমাদের কি, এটা হচ্ছে সবচেয়ে খারাপ সিচুয়েশন, এটাকে আমরা কি বলবো, ওয়ার্স্ট কেস সিচুয়েশন। এখন বেস্ট কেসের কথাটা চিন্তা করি, যখন একদম সামনে বা একদম ফার্স্ট চেকিংয়ে আমরা পেয়ে গেছি, তখন আমার সময় কত লাগতেছে, জাস্ট ফার্স্ট অপারেশনেই পেয়ে যাচ্ছি না, তো সময় লাগতেছে আমার 1। যখন আমরা মাঝখানের দিকে এসে পাচ্ছি তখন সময় লাগবে কত, নিয়ারলি হাফ। আর যখন আমি একদম লাস্টের দিকে এসে পাচ্ছি তখন আমার যতগুলো ডেটা ছিল, আই থিঙ্ক আমার 38 ডেটা আছে, তখন 38 ডেটাকে আমার চেক করা লাগছে। ঠিক আছে? সো আমাদের সিনারিও কয়টা, তিনটা, বেস্ট কেস, অ্যাভারেজ কেস, ওয়ার্স্ট কেস। এর মধ্যে সবচেয়ে খারাপ কোনটা, সবচেয়ে খারাপ হচ্ছে ওয়ার্স্ট কেস। কারণটা কি, এখানে আমার সবগুলাকে ইটারেট করা লাগতেছে, দ্যাট মিন্স সবচেয়ে বেশি সময় লাগছে। ঠিক আছে? তারপর যদি আমরা মেমোরির কথা চিন্তা করি, আমার পুরা ডেটাটাকে লোড করা লাগছে। সো এই ক্ষেত্রে আমাদের কোনটা বেশি ইম্পর্টেন্ট, আমাদের ওয়ার্স্ট কেসটা ইম্পর্টেন্ট। সো আমাদের তিনটা কেসেরই অ্যানালাইসিস করা যায়, বাট আমরা এই কোর্সে কোনটা দেখব, আমরা হচ্ছে ওয়ার্স্ট কেসটা দেখব। কারণ ওয়ার্স্ট কেসে কি হয়, সবচেয়ে বেশি রিসোর্সেস লাগে অথবা মেমোরি লাগে, আর এক্সিকিউশন টাইমও কি সবচেয়ে বেশি লাগে। সো এখন আমরা একটু এনআইডির কথাটা চিন্তা করি। হুম, যে এনআইডির যে এক্সাম্পলটা বলেছিলাম, সো আমি যদি পুরা ডেটাটা, মানে পুরা যতগুলো মানুষের ডেটা আছে সবগুলো একবারে লোড করতে চাই, তখন আমার 1 GB মেমোরি লাগছে। বাট আমার কি একই সাথে এই পুরা ফাইলের সবার ইনফরমেশন দরকার আছে? আমার তো সবার ইনফরমেশন দরকার নেই। আমি কি করতে পারি, অ্যাট এ টাইম একটা একটা করে স্টুডেন্টের ইনফরমেশন চেক করব। ওর সাথে চেক করলাম, ম্যাচ করছে করে নাই, বাদ। তারপরের লাইনে যাই, ওর সাথে ম্যাচ করছে ম্যাচ করে নাই, বাদ। সো অ্যাট এ টাইম আমি যদি একটা ডেটা লোড করে চেক করি, তাহলে আমার মেমোরি কত লাগবে, খুবই বেয়ার মিনিমাম লাগবে কম্পেয়ার টু 1 GB। এখন আমি যে এই যে চেকিং করতেছি, ধরেন আমি এখানে যাকে খুঁজতেছিলাম ম্যাচিং পেয়ে গেছে, ম্যাচিং পাওয়ার পরেও আমার প্রোগ্রামটা একদম শেষ পর্যন্ত রান করতেছে। সো স্টিল আমার সময়টা তো লাগতেছেই, রাইট? বাট আমি যদি ম্যাচিং পাওয়ার সাথে সাথে প্রোগ্রাম এক্সিকিউশনটাকে স্টপ করে দেই, তাহলে আমার কি, তাহলে আমার সময়টা আমার কমে যাচ্ছে। সো এই যে আমাদের 1 GB মেমোরি লাগার কথা, ওইটাকে কমায় আমরা কি করলাম, 20 অথবা 100 বাইটসে নিয়ে আসলাম। আর টাইম কি, টাইম ছিল এইখানে যতগুলো ডেটা আছে সবগুলোকে প্রসেস করতে যত টাইম লাগতো, অ্যারাউন্ড ধরেন 30 ন্যানো সেকেন্ডস অর সামথিং। বাট আমরা এটাকে কমায় কততে নিয়ে আসছি, নিয়ারলি হাফে নিয়ে আসছে। সো এই ক্ষেত্রে এই যে জিনিসটা আমরা করলাম, এটা কিভাবে করলাম, আমাদের প্রোগ্রামটাকে ম্যানিপুলেট করে। ঠিক আছে? সো আমাদের একটা প্রোগ্রাম কতটুকু ইফিশিয়েন্ট হবে তা নির্ভর করবে আমাদের অ্যালগোরিদম আর ডেটা স্ট্রাকচার উপর। এখন অ্যালগোরিদমটা কি, অ্যালগোরিদমটা হচ্ছে একটা ফিক্স সেট অফ কোড, যেটা একটা প্রবলেমকে সলভ করতে পারবে। সো আমার অ্যালগোরিদম যত ভালো হবে আমার প্রোগ্রাম কি হবে, তত ভালো হবে।
আর ডেটা স্ট্রাকচার, আপনারা তো শুধুমাত্র একটা ডেটা স্ট্রাকচার জানেন, রাইট? অ্যারে। বাট আমাদের আরও অনেকগুলো ডেটা স্ট্রাকচার আছে যেগুলো আমরা আস্তে আস্তে করে শিখব। এক একটা ডেটা স্ট্রাকচারের এক এক রকম বেনিফিট আছে এবং ডিসঅ্যাডভান্টেজেস আছে। তো আমাদের রিকোয়ারমেন্ট ওয়াইজ আমরা যদি একদম সবচেয়ে স্মার্ট অ্যালগোরিদমটা ইউজ করি, একদম সবচেয়ে ইফিশিয়েন্ট ডেটা স্ট্রাকচার ইউজ করি, তাহলে আমার প্রোগ্রামটি কী হবে? ইফিশিয়েন্ট হবে। এই কারণে আমাদের প্রোগ্রামের ইফিসিয়েন্সি কিসের উপর নির্ভর করছে? অ্যালগরিদম এবং ডেটা স্ট্রাকচারের উপর। এই কারণে এই দুইটাকে আমরা কি বলবো? কম্পিউটার সায়েন্সের কোর কনসেপ্ট বলি আমরা। সো এখন আমরা যেখানে আসলাম, এটা কিসের কোড? এটা হচ্ছে আমাদের নর্মাল লিনিয়ার সার্চ, রাইট? সো এটা আমরা সবাই জানি। সো লিনিয়ার সার্চে কি হয়? আমরা সিকোয়েন্সিয়ালি একটা একটা করে ডেটার সাথে ম্যাচ করে দেখি, যদি ম্যাচ পেয়ে যায় তাহলে ওই রেজাল্টটা আমরা রিটার্ন পাঠিয়ে দিই। রেজাল্টটা তো রিটার্ন পাঠাই না, কি পাঠাই? আমরা ইন্ডেক্সটা রিটার্ন পাঠাই। সো এখানে দেখেন আমরা 20কে খুঁজছি। সো 20কে খুঁজতে আমার টোটাল কম্প্যারিজন কয়টা লাগলো? 7টা লাগলো। এখন আমি যদি একদম শেষ পর্যন্ত যাওয়া লাগতো, ইন কেস আমার 20টা লাস্ট করে থাকতো, তখন আমার কম্প্যারিজন লাগতো কয়টা? আমার 8টা লাগতো। এখন যদি কোনো ডেটা আমার এখানে এক্সিস্ট না করে, ফর এক্সাম্পল ইফ আই ওয়াজ লুকিং ফর 50, এখানে তো 50 এক্সিস্ট করে না, রাইট? তখন আমরা রিটার্ন দেব কত? -1। এখানে -1 দিয়ে কি বোঝানো হচ্ছে? যে আমি পুরা অ্যারেটা বা ডেটা স্ট্রাকচারটা খুঁজে ফেলছি, বাট স্টিল আমি ভ্যালুটা পাই নাই। সো এখানে -1 ইজ নট এন ইন্ডেক্স। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় সেন্টিনেল ভ্যালু। এটা দিয়ে আমি কি বোঝাচ্ছি? যে আমি ডেটাটা পাই নাই। সো যখন আমরা এরকম কোনো প্রকার সার্চিং করি, নর্মালি যখন আমরা ডেটাটা না পাই, আমরা -1ই রিটার্ন করে থাকি। -1 কি? -1 হচ্ছে যে একটা কাইন্ড লাইক এ ফ্ল্যাগ, ওকে? আর এই ফ্ল্যাগটাকে আমরা কি বলি? সেন্টিনেল ভ্যালু। এটা দিয়ে কি বোঝাচ্ছি? যে আমি পুরাটা খুঁজেছি, তাও আমি ভ্যালুটা পাই নাই। এখন অনেকে আবার বলতে পারে এখানে তো মিস সামনে থেকে গেছে, আমি পিছন থেকে গেলে কোনো সমস্যা ছিল? নো। আপনার অ্যাজ লং অ্যাজ আপনি সিকোয়েন্সিয়ালি চেক করতেছেন, ফ্রন্ট থেকেও করতে পারেন, আপনি ব্যাকওয়ার্ডসও করতে পারেন। বোথ ওয়েজ আপনাদের অ্যান্সার কি হবে? সেমই হবে। সো আমরা যখনই সিকোয়েন্সিয়ালি সার্চ করি তখন ওটাকে আমরা লিনিয়ার সার্চ বলি। সো এই কারণে লিনিয়ার সার্চের আরেকটা নাম হচ্ছে আমাদের সিকোয়েন্সিয়াল সার্চ। ওকে, সো ফার আমি যা বললাম এটা নিয়ে কি কারো কোনো প্রকার কনফিউশন? ওকে, সো এখন আমরা একটা নতুন সার্চ দেখব, এটার নাম হচ্ছে বাইনারি সার্চ। বাট এই ক্ষেত্রে আমাদের ডেটাগুলো কি হতে হয়? সর্টেড হতে হয়। সো আমরা যখন লিনিয়ার সার্চ করছিলাম, দেখেন ডেটাগুলো কিন্তু সর্টেড না, কমপ্লিটলি র্যান্ডম অথবা জাম্বলড। বাট যখন আমরা বাইনারি সার্চ করব, ডেটাগুলো কিভাবে হতে হবে? অ্যাসেন্ডিং ওয়াইজে সর্টেড হতে হবে। যদি আমরা অ্যাসেন্ডিং ওয়াইজ সর্টেড না করি, তাহলে আমার পুরো অ্যালগোরিদমটাকে আবার চেঞ্জ করতে হবে। সো বাইনারি, বাইনারি মানে কি? দুইটা নাম্বার কি কি আছে? 0 অ্যান্ড 1। সো এখানে আমাদের যে সার্চ স্পেসটা আছে, এটাকে আমরা বারবার করে দুই ভাগে ভাগ করব। আর এই যে দুই ভাগে ভাগ করব, ওটা কিভাবে করব? আমরা লেফট সাইডের ইন্ডেক্স এবং রাইট সাইডের ইন্ডেক্স নিয়ে। সো এখানে আমাদের যে অ্যারেটা দেওয়া আছে, এই অ্যারের একদম লেফটে কত আছে? 0। সো এটাকে আমরা বলছি লো। সো আমার লো এর ভ্যালু শুরু হবে কত থেকে? 0 থেকে। আর একদম লাস্টে যে ডেটাটা আছে ওটা কত? আমার ইন্ডেক্স 6-এ আছে, দ্যাট মিন্স লেন্থ -1। সো লেন্থ -1কে আমরা বলতেছি হাই। সো এই দুইটা ইন্ডেক্সকে আমরা যোগ করে 2 দিয়ে ডিভাইড করব। তাহলে যে ভ্যালুটা আসবে ওটাকে আমরা মিড ভ্যালু বলবো, অ্যাকচুয়ালি মিড ইন্ডেক্স। সো মিড ইন্ডেক্সের মধ্যে যে ভ্যালুটা থাকে ওইটাকে আমরা মিড ভ্যালু বলবো।
সো এখন এই যে মিড ভ্যালুটা আমি যাকে খুঁজতেছি তার থেকে ছোট না বড় তার উপর ডিপেন্ড করে আমরা আমাদের সার্চ স্পেসটাকে বারবার করে ছোট করতে থাকবো বা দুই ভাগে ভাগ করতে থাকবো। সো এই কারণে এটাকে বাইনারি সার্চ বলা হচ্ছে। সো এখন আমরা একটু অ্যালগোরিদমটা দেখি। সো আমাকে ফার্স্টে কি দিয়ে দিল, অ্যারেটা দিয়ে দিল, আমার অ্যারের নাম হচ্ছে এস, আর এক্স কি, যাকে আমি খুঁজতেছি, আমার কিটা। ঠিক আছে, ফার্স্টে আমি লেন্থ নিয়ে নিলাম, এই ক্ষেত্রে লেন্থ কত আসবে, লেন্থ আসবে আমার 7। সো লেন্থের মধ্যে 7 রাখলাম। দেন আমার লেফট সাইডের ভ্যালু কত, লেফট সাইডে স্টার্ট হচ্ছে 0 থেকে, আর রাইট সাইডে কত থেকে শুরু হবে, লেন্থ -1। দ্যাট মিন্স রাইট সাইডের ইন্ডেক্স হচ্ছে আমার 6। দ্যাট মিন্স হাইয়ের মধ্যে কত বসলো, আমার 6। এখন আমরা একটু একটা জিনিস দেখি। ওকে, সো এখানে দেখেন আমাদের এই যে লুপটা লুপটা কতক্ষণ চলবে, যতক্ষণ আমার লেফট রাইটকে ক্রস না করছে। সো আমরা এই যে ইন্ডেক্সগুলো ধরেছি, লেফট সাইড কি অ্যারের একদম মানে লো অথবা লেফট যাই বলি না কেন, ওইটা কি একদম লেফট সাইডের ভ্যালুটা বা ইন্ডেক্সটা, আর এই যেটা ওটা কি একদম রাইট সাইডের ইন্ডেক্সটা। সো আমার লেফট সাইড থেকে আগাচ্ছি, আর একটা হচ্ছে আমি রাইট সাইড থেকে আগাচ্ছি। সো ইভেনচুয়ালি এগুলা কি একটা আরেকটাকে ক্রস করে যাবে। সো যখনই ওরা একটা আরেকটাকে ক্রস করে যাচ্ছে, তার মানে কি আমার পুরা যে অ্যারেটা ছিল পুরা অ্যারেটা সার্চ করা হয়ে গেছে না। সো যখনই আমার লেফট সাইডের ভ্যালুটা আমার রাইট সাইডের ভ্যালু থেকে বড় হয়ে যাবে, তখনই আমার লুপটা ভেঙে যাবে। নর্মালি আমার লেফটে বা লোয়ে ভ্যালুটা অলওয়েজই কি হবে, ছোট হবে, আর হাইয়ের যে ভ্যালুটা ওইটা অলওয়েজই আমার কি হবে, বড় হবে। যদি কোনো কারণে আমার হাইয়েরটা ছোট হয়ে যায় এবং লোয়েরটা বড় হয়ে যায়, তখনই আমার লুপ আমার থেমে যাচ্ছে। এখন যদি আমার লুপ থেমে যায়, দ্যাট মিন্স কি এন্টায়ার অ্যারেটা চেক করা হয়ে গেছে, আমি ম্যাচিং পাই নাই। সো ওই ক্ষেত্রে আমরা রিটার্ন পাঠাবো কত, -1। -1 দিয়ে কি বোঝাচ্ছি, যে আমি ডেটাটা পাই নাই। এখন যদি আমরা লুপের মধ্যে থাকি তখন কি করব, বারবার কয়েকটা সিকোয়েন্সিয়াল কাজ করব। ফার্স্টে হচ্ছে আমরা মিড ইন্ডেক্স বের করছি কিভাবে, লেফট হাই দুইটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করব। সো এখানে দেখেন আমাদের যে অ্যারেটা দেওয়া আছে, অ্যারে লেফটের বা লোয়ের ভ্যালু কত, 0, আর হাইয়ের ভ্যালু কত, 6। সো এই দুইটাকে যোগ করলে কত আসে, 6 আসে। 6কে 2 দিয়ে ভাগ করলে আমরা কত পাবো, 3 পাবো। এখন অনেকে আবার বলতে পারে মিস যে এখানে তো হচ্ছে লাকিলি 3 চলে আসে, এখন যদি 3.5 আসতো তখন আমি কি করতাম, আমরা অলওয়েজই কি করব, আমরা ইন্ডেক্সের ভ্যালু বের করতেছি। সো আমরা অলওয়েজই ফ্লোর নিব। সো 3.5কে ফ্লোর করলে কত আসে, 3 আসে। এখন যদি আমার 2.7 থাকতো, তখনও আমরা কি করব, আমরা কিন্তু ফ্লোরই করব, আমরা কখনো সিল করি না। সো এই ক্ষেত্রে আমাদের কত আসবে, আমাদের 2 আসবে। সো অলওয়েজই আমরা ইন্ডেক্সের ক্ষেত্রে কি পাবো, একটা ইন্টিজার ভ্যালুই পাবো। এখন আমার মিড ভ্যালু কত আসলো, মানে মিড ইন্ডেক্স কত আসলো, 3। সো 3-এর মধ্যে গেলাম, আমি খুঁজতেছি কাকে, আমি খুঁজছি 50-কে। সো 45 আর 50 এই দুটো কি ম্যাচ করছে, ম্যাচ তো করে নাই। যদি ম্যাচ না করে তাহলে আমাদের কি করতে হবে, সার্চ স্পেসটাকে ছোট বানাতে হবে। এখন এই যে আমি মিড ভ্যালুটা পেলাম, মিড ভ্যালুটার লেফট সাইডে একটা স্পেস, মিড ভ্যালুটার রাইট সাইডে আরেকটা স্পেস। অ্যান্ড আরেকটা জিনিস, আমাদের এখানে যে ডেটাগুলো এগুলো কি সর্টেড না, কি ওয়াইজ সর্টেড, অ্যাসেন্ডিং ওয়াইজ সর্টেড। আমি খুঁজছি কাকে, 50-কে। এখন 50
কোন সাইডে থাকবে, ডান দিকে থাকবে নাকি আমার বাঁ দিকে থাকবে? বাঁ দিকের ভ্যালুগুলো কি অলওয়েজই ছোট, সো অবভিয়াসলি সে বাঁ দিকে যাবে না, আমরা কোন সাইডে যাব, রাইট সাইডে যাব। এখন যেহেতু আমার সার্চ স্পেসটা এই ডান পাশেরটা, তাহলে আমার নতুন করে লেফট কত হবে, নতুন করে আমার লেফট হবে 4। সো এখন এই যে ফোরটা আমি কিভাবে পেলাম, আমার মিড ইন্ডেক্স +1। সো যখনই আমার সার্চিং ভ্যালু আমার মিড ভ্যালু থেকে বড় হয়, তখন আমরা কি করব, লোকে +1 করব। সো এখানে দেখেন, যদি আমার কি মিড ভ্যালু থেকে বড় হয়, তাহলে লোয়ের ইন্ডেক্স কি, মিড +1। সো এটা হচ্ছে আমাদের নতুন লো। সো আমাদের নতুন আমরা রেঞ্জটা পেয়ে গেলাম। এখন আবার কি করব, আবার ঘুরে আসছি, আবার এসে চেক করব। ফার্স্টে কি করব, মিড ভ্যালু বের করব। এখন লেফটে কত আছে 4, আমার হাইয়ে কত আছে 6, দুইটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করে মিড বের করব। মিডে কত আসলো 5। সো 5 ইন্ডেক্সে গেলাম, 5 ইন্ডেক্সে কত আছে আমার, আমার আছে 71। এখন আমি খুঁজছি কাকে, আমি খুঁজছি 50-কে। 50 কি 71 থেকে বড় না ছোট? ফার্স্ট অফ অল এই দুইটার সাথে ম্যাচ করব, ম্যাচ করছে, করে নাই। যেহেতু ম্যাচ করে নাই, তাহলে আমার সার্চ স্পেস কি হবে, ছোট হবে। ইদার লেফটে যাব অথবা রাইটে যাব। এখন ভ্যালুটা আমার কি ছোট, যেহেতু 71 থেকে ছোট, তাহলে আমরা কোন স্পেসটা নিব, আমরা লেফট সাইডের স্পেসটা নিব, আর রাইট সাইডের স্পেসটা কি হবে, বাদ যাবে। সো যখন আমাদের যেই ভ্যালুটাকে খুঁজছি সে যদি ছোট হয়, তখন আমরা কাকে আপডেট করি, আমরা হাইকে আপডেট করি। আর হাইয়ের ইন্ডেক্স কি হবে, মিড -1। এখানে আমার মিডের ইন্ডেক্স কত ছিল 5, 5 -1 করলে কত হয় 4। সো এই ক্ষেত্রে আমার লো 4, আমার হাইও 4। সো এখন এটা হচ্ছে আমার নতুন সার্চ স্পেস। সো এখন এই দুইটাকে যোগ করে যদি আমি মিড বের করি, তাহলে কত আসলো 4 আসলো। এখন 4 এর মধ্যে ভ্যালু কত 50, আমি খুঁজছি কাকে 50, ম্যাচ পেয়ে গেছি, পাইছি। তাহলে আমার ইন্ডেক্স কত রিটার্ন যাবে, আমার ইন্ডেক্স রিটার্ন যাবে 4। সো এটা হচ্ছে আমাদের বাইনারি সার্চ। এখানে দেখেন আমাদের যে ডেটাগুলো ছিল, আমি কি সবগুলো ডেটাকে বারবার করে চেক করছি, আমি কিন্তু চেক করি নাই। আমি বারবার করে আমার সার্চ স্পেসটাকে ছোট করে ফেলছি বা টুকরা টুকরা করে ফেলছি। ফার্স্ট টাইম পুরাটার মধ্যে চেক করেছে, ঠিক আছে, দেন আমি সার্চ স্পেসটাকে ছোট করে এতটুকু বানাইছে, তারপরে সার্চ স্পেসটাকে ছোট করে একটা ঘর বানাইছে। সো অলওয়েজই সার্চ স্পেস আমার কি হয়ে যাচ্ছে, ছোট হয়ে যাচ্ছে। এখন 50 তো আমরা লাকিলি পেয়ে গেছি। হোয়াট ইফ আই ওয়াজ লুকিং ফর 51 ইনস্টেড অফ 50, তখন কি করব? এখন ঘুরে ফিরে আমরা এখানে আসলাম, এখানে আসার পরে ম্যাচিং তো আমাদের অবভিয়াসলি হবে না। এখন 51, 51 কি 50 থেকে ছোট না বড়? অবভিয়াসলি বড়। বড় হলে আমরা কি করি, এখানে 51 হচ্ছে আমার এক্স, আর মিড ভ্যালু হচ্ছে আমার 50। সো আমার যদি এক্স বড় হয়, তাহলে আমরা কি করি, লেফটকে আপডেট করি। সো আমার লেফটের ভ্যালু কত ছিল বা লোয়ের ভ্যালু কত ছিল, ইট ওয়াজ 4। সো 4 + 1 করলে কত আসে, 4 + 1 করলে আমার 5 আসে। সো আমার লেফটের ভ্যালু চলে আসলো 5, আর আমার হাইয়ের ভ্যালু কত আছে 4। বাট আমাদের লুপ রানিং এর রুল কি ছিল, লুপ রানিং এর রুল ছিল আমার অলওয়েজই লোটা ছোট ভ্যালু হবে এবং হাইটা বড় ভ্যালু হবে। যেহেতু এটা আমার স্যাটিসফাই করছে না, তাহলে কি করব, আমাদের লুপটা ব্রেক হবে, আমরা এখান থেকে জাম্প করে ডিরেক্টলি রিটার্ন -1-এ চলে আসব। আর এখান থেকে রিটার্ন যাবে কত, -1, কারণ 51 কি এখানে এক্সিস্ট করে, 51 তো এখানে এক্সিস্ট করে না। সো এই ক্ষেত্রে আমাদের রিটার্ন যাবে কত, -1।
সো এই অ্যালগরিদমটাকে আমরা মোটামুটি বুঝতে পারলাম যে এটা কিভাবে কাজ করছে। কারো কোনো প্রকার কোশ্চেন? আর এই অ্যালগরিদমটার কিন্তু আমি সিমুলেশনগুলো এখানে দিয়ে রেখেছি, প্লাস এখানে ভিডিও দেওয়া আছে। ওকে, সো ইফ ইউ গাইজ ওয়ান্ট ইউ ক্যান গো থ্রু দ্য ভিডিও অ্যাজ ওয়েল, ইটস ফাইন। সো এখন আমরা আবার স্লাইডে রিটার্ন যাই। সো আমরা এখন টোটাল কয়টা অ্যালগরিদম দেখলাম? দুইটা দেখলাম। একটা হচ্ছে লিনিয়ার সার্চ আর একটা হচ্ছে বাইনারি সার্চ। সো এখন আমরা চিন্তা করি যে আমার যে অ্যারেটা ছিল তার মধ্যে 1024 এলিমেন্ট আছে। ওকে, সো এখন যদি আমি লিনিয়ার সার্চে ইউজ করি তখন আমার টোটাল কম্প্যারিজন লাগবে কয়টা? 1024 ইন ওয়ার্স্ট কেস। আর যদি হচ্ছে আমরা বাইনারি সার্চে যাই তখন আমার কম্প্যারিজন লাগবে কয়টা? মাত্র 10টা। সো এই যে 10টা কম্প্যারিজন লাগছে এটা কিন্তু আমি র্যান্ডমলি বলি নাই, আমি কিন্তু ক্যালকুলেশন করে বলছি। সো এই যে ক্যালকুলেশন করে বললাম একটার মধ্যে 1024 কম্প্যারিজন লাগছে আর একটার মধ্যে 10টা। সো হুইচ ওয়ান ইজ বেটার? অবভিয়াসলি দ্য বাইনারি সার্চ ওয়ান। এখন এই যে ক্যালকুলেশন করে আমি যে বের করলাম এটা কি অলওয়েজ পসিবল যে বারবার করে আমি ক্যালকুলেট করে বের করব? নো। সো এই কারণে আমরা কি চাই, এই যে দেখেন আমরা এই যে নামটা যে লিখেছি পাশে ডান পাশে একটা লেখা আছে না, আমরা চাই এই লেখাটা দেখে আমি বলে ফেলতে পারবো যে কোনটা ভালো কোনটা খারাপ। সো আমরা যখন ছোট ছিলাম, রাইট, আমাদেরকে তো কেউ নাম্বার শিখাইছে, 1 2 3 4 ডিজিট শিখাইছে, রাইট। সো তখন আমাকে তো কেউ বলে দিছে যে 1 হচ্ছে ছোট, 5 হচ্ছে বড়। তাই আমরা এখন জানি যে 5 বড় 1 ছোট, রাইট। সো আমি আপনাদের শিখাই দেব যে কোনটা ভালো কোনটা খারাপ, আর ওটার জন্য একটা চার্টও মুখস্থ করতে হবে। সো ওইটা দেখেই আমরা বলে ফেলতে পারবো যে কোনটা ভালো কোনটা খারাপ। ইন দিস কেস অবভিয়াসলি which one is better? The binary search one is better. সো আমরা এই যে কমপ্লেক্সিটি অ্যানালাইসিস করছি এটাকে বলা হয় অ্যাসিম্পটোটিক কমপ্লেক্সিটি। সো এখানে কি করা হয়, আমাদের ইনপুট বাড়ার সাথে সাথে রিসোর্স ইউজেস কিভাবে বাড়ছে ওই গ্রোথ প্যাটার্নটা আমরা বের করি। সো আমরা এই কমপ্লেক্সিটিগুলো কিভাবে লিখি, এরকম ও সামথিং দিয়ে লিখি। সো আমরা যখন ও সামথিং লিখতেছি, হ্যাঁ, এটার সাথে কিন্তু অলওয়েজ একটা সি থাকে। আমরা সবাই ম্যাথের ইন্টিগ্রেশন করেছি না, ইন্টিগ্রেশনের মধ্যে কি অলওয়েজ লাস্টে একটা প্লাস সি লিখতে হতো। ওই প্লাস সিটা কি ছিল আমাদের? কনস্ট্যান্ট ছিল। সিমিলারলি এই কমপ্লেক্সিটি অ্যানালাইসিসেরও যে সিটা, এটা একটা কনস্ট্যান্ট। আর এই কনস্ট্যান্টটা কিসের উপর ডিপেন্ড করে? আমাদের কোড ইমপ্লিমেন্টেশনের উপর, তারপর আমাদের সিপিইউ এর উপর, তারপর আমাদের ডেটার যে সাইজ মানে কতটুকু ডেটা স্যাম্পলস আছে বা কোন ডেটা স্ট্রাকচার ইউজ করছে ওগুলোর উপর। সো এই কারণে আমাদের যেহেতু এই সিটা বারবার করে এক একজনের কম্পিউটারে এক একভাবে চেঞ্জ হতে থাকে, সো আমরা কি ডিরেক্টলি এক্স্যাক্ট টাইম বের করতে পারি না। কারণ যে ধরেন 2000 সালের কম্পিউটার ইউজ করতেছে অবভিয়াসলি তার সিপিইউ কি পুয়ার পারফরমেন্স দেবে। এখন কেউ যদি এই বছর একটা কম্পিউটার কিনে একদম লেটেস্ট ব্র্যান্ড নিউ, তাহলে ওরটা কি, অবভিয়াসলি তার সিপিইউ অনেক বেটার, সো ওটার মধ্যে ফাস্ট চলবে। সো সেম প্রোগ্রাম যদি দুইজনের কম্পিউটারে রান করি, একজনের দেখা যাবে 1 মিনিটে রান হচ্ছে, আরেকজনের রান করতে বা টোটাল এক্সিকিউশন করতে 1 ঘন্টা লাগছে। সো এই ডিফারেন্সগুলো যে হচ্ছে, ওটার জন্য কি আমার প্রোগ্রামে কোনো সমস্যা হচ্ছে? না, প্রোগ্রাম কিন্তু সেমই আছে, বাট এক একজনের কম্পিউটারে এক একভাবে কাজ করছে। বাট ওদের প্যাটার্নটা কি ডিফারেন্ট হচ্ছে? নো, দ্য প্যাটার্ন স্টেজ সেম। সো এই কারণে আমরা কি করব, ইনস্টেড অফ ক্যালকুলেটিং দ্য এক্স্যাক্ট টাইম আমরা গ্রোথ প্যাটার্ন অথবা কিভাবে ডেটাটা বা কমপ্লেক্সিটি স্কেল করছে ওটা বের করার ট্রাই করব। এখন আবারও আমরা ওই লিনিয়ার সার্চে যাই। সো এখন হচ্ছে আমরা লিনিয়ার সার্চের কমপ্লেক্সিটি বের করতেছি। সো একদম ফার্স্টে দেখেন আমি লেন্থ বের করলাম। লেন্থ বের করা কয়টা কাজ? একটা কাজ। তারপর আমি বারবার করে এখানে কি করছি, ইনক্রিমেন্ট করছি। সো যেহেতু লুপ চলতেছে, লুপ চলতেছে কয়বার?
এন বার, এন সংখ্যক বার, মানে যতগুলা ইনপুট আছে ততবার চলতেছে। সো এই ক্ষেত্রে টোটাল এডিশন কয়টা লাগতেছে, এন সংখ্যক লাগতেছে। তারপর লুপের মধ্যে বারবার করে আমরা কি করি, কম্প্যারিজন করি। এই কম্প্যারিজনের সময় লাগতেছে কত, আমার এন সময় লাগতেছে। তারপর এখানে আমি কি করতেছি, ফার্স্টে ডেটাটা অ্যারে থেকে লোড করছি, দেন আমি আমার কি এর সাথে কম্পেয়ার করে দেখতেছি। সো এখানে আমি কয়টা কাজ করছি, আমি দুইটা কাজ করছি। এখন এই প্রোগ্রামের মধ্যে দুইটা রিটার্ন আছে, বাট আমরা কি জানি অ্যাট এ টাইম একটা প্রোগ্রামের রিটার্ন একবারই কাজ করে। সো এই ক্ষেত্রে রিটার্নের জন্য সময় লাগতেছে কত, একটা। সো আমরা যদি টোটাল ক্যালকুলেশন করি বা যোগ করি তাহলে কত আসছে, আমার টোটালটা যোগ করলে 4n প্লাস 2 আসছে। এখন কেউ যদি বলে আরেকটা প্রোগ্রাম আছে ওখানে সময় লাগতেছে 3n প্লাস 2, সো এই দুইটার মধ্যে আমরা কোনটা বলবো, কোনটা ভালো? অবভিয়াসলি আমরা নিচেরটাই বলবো যে এটা ভালো। এখন আমরা যে বলে ফেললাম এটা ভালো, এখন কিভাবে বলছি ভালো? ফার্স্ট অফ অল দুইটার পাশেই 2 ছিল, সো 2টাকে আমরা বাদ দিয়ে দিছি। তারপর কি করছে, এন, এনটা কি মেইন ইনপুটটা, মেইন ইনপুটের পাশে যত ছোট নাম্বার থাকবে তার কি সময় তত বেশি কম লাগবে। সো এই ক্ষেত্রে নিচেরটা যেটা ছিল 3n, এখানে 3টা কি যেহেতু ছোট এই কারণে আমরা বলছি নিচেরটা ভালো। সো এখানে যখন ক্যালকুলেশন করছিলাম তখন আমরা এই 2টাকে বাদ দিচ্ছি কেন, কারণ এখানে 2 এর আমাদের হোল রেজাল্টের উপর ইম্প্যাক্ট খুবই কম। সো এখানে 2টা হচ্ছে একটা কনস্ট্যান্ট। সো এরকম ছোট ছোট ভ্যালুকে আমরা কম্প্যারিজন করার সময় বাদ দিয়ে দিই। সো এই যে ছোট ছোট ভ্যালুগুলোকে বা কনস্ট্যান্টগুলোকে আমরা কেন বাদ দিই, কারণ আমাদের কম্পাইলার যখন প্রোগ্রামটা এক্সিকিউট করে তখন সে একটু অপটিমাইজ করে নেয়। সো এই ছোট ছোট ডিফারেন্সগুলো ওগুলা বাদ চলে যায়। তারপর একটু আগেই তো বললাম এক একজনের সিপিইউ কি এক এক রকম, সো সেম প্রোগ্রাম এক একজনের কম্পিউটারে কি এক এক সময় নেবে। তারপর আমাদের কম্পিউটারে যে হার্ডওয়্যার আছে যত দিন যাবে হার্ডওয়্যার তত ইমপ্রুভ হবে। সো এই কারণে এই কনস্ট্যান্ট ফ্যাক্টরগুলোকে আমরা কি করব, অলওয়েজ ইগনোর করে যাব। এই কারণে আমরা এক্স্যাক্ট টাইম ক্যালকুলেট না করে আমরা কি বের করব, আমরা গ্রোথ প্যাটার্ন বের করব। সো এখানে দেখেন আমাদের হচ্ছে 3টা অ্যালগরিদমের গ্রোথ প্যাটার্ন দেওয়া হয়েছে। সো একদম ফার্স্টে দেখেন যখন আমার 8টা বা 16টা ডেটা ছিল তখন সময় কত লাগছে, অলমোস্ট সেম লাগছে। যখনই আমার ডেটার পরিমাণ বাড়া শুরু করলো তখনই কি ওরা ডিফারেন্টলি কাজ করা শুরু করছে। যখনই আমার ডেটার পরিমাণ সবচেয়ে বেশি হয়ে গেছে তখন কি আমি অ্যাকচুয়ালি বুঝতে পারতেছি যে কোনটা ভালো কোনটা খারাপ। এই ক্ষেত্রে সবচেয়ে কম সময় লাগতেছে কার, গ্রিনটার। গ্রিনটা কি, মার্জ সর্ট। দেন দেখেন এই তারপরে কোনটা ভালো, ইয়েলোটা ভালো। তারপরে কোনটা ভালো, অরেঞ্জটা ভালো। এখন এই যে অরেঞ্জ আর ইয়েলোটা এই দুইটা কি একইভাবে উপরের দিকে উঠছে না, দুইটা একটু উপরে নিচে আছে বাট ওদের প্যাটার্নটা কি সেম না। সো যেহেতু ওদের প্যাটার্নটা সেম দ্যাট মিন্স ওদের কমপ্লেক্সিটিও সেম ছিল। ওকে, সো আমরা এই গ্রোথ প্যাটার্ন দেখে আমরা ইজিলি কমপ্লেক্সিটি বের করতে পারি। আর একটা প্রোগ্রামের আসল চেহারা বা কিভাবে ইট ইজ ফাংশনিং আমরা কিভাবে বুঝবো, যখন আমরা বড় ইনপুট দিব, ছোট ইনপুটে কখনোই এটা বোঝা যাবে না। সো এটা গেল। এখন হচ্ছে স্পেস কমপ্লেক্সিটির বিষয়। সো আমাদের বাবল সর্ট আর সিলেকশন সর্ট এগুলো হচ্ছে ইন প্লেস সর্টিং। সো এখানে আমার কমপ্লেক্সিটি লাগতেছে অর্ডার অফ এন। আর যেটা বলেছিলাম মার্জ সর্ট ওখানে হচ্ছে একটু পর পর ছোট ছোট অ্যারে তৈরি করে মার্জ করা লাগে, এখানেও আমাদের স্পেস লাগতেছে কি অর্ডার অফ এন। সো এই 3টা অ্যালগোরিদম তিনোটারই আমাদের কমপ্লেক্সিটি স্পেস কমপ্লেক্সিটি কত লাগছে, অর্ডার অফ এন। বাট ওদের টাইম কমপ্লেক্সিটি কি ছিল, ডিফারেন্ট ছিল। সো আমাদের টাইম কমপ্লেক্সিটি এবং স্পেস কমপ্লেক্সিটি একটা আরেকটার উপর ডিপেন্ডেন্ট না, ঠিক আছে। সো যদি টাইম কমপ্লেক্সিটি সেম হয় তাহলে স্পেস কমপ্লেক্সিটি সেম হবে এরকম কোনো গ্যারান্টি নাই। আবার যদি স্পেস কমপ্লেক্সিটি সেম হয় তাহলে টাইম কমপ্লেক্সিটি সেম হবে এরকম কোনো গ্যারান্টি নাই।
এবার আসি, এই যে আমরা এতক্ষণ ধরে লিখতেছি ও ও ও ও, এই ও এর একটা নাম আছে। ও এর নাম কি? ও এর নাম হচ্ছে বিগো। ওকে আমরা কি বলবো? ওকে বলবো আমরা বিগো নোটেশন। এই ও দিয়ে কি বোঝানো হয়? ও দিয়ে বোঝানো হয় ওয়ার্স্ট কেস কমপ্লেক্সিটি। সো ওয়ার্স্ট কেস কিসের জন্য? টাইম এবং স্পেস দুইটার জন্য। আর এখানে আমরা কি বের করতেছি? গ্রোথ প্যাটার্ন। কিসের জন্য? ইনপুট সাইজ ইনক্রিজের জন্য। সো এখানে আমরা ডেফিনেশনে লিখেছি ইনফিনিটি, বাট রিয়েল লাইফে কি ইনফিনিটি ডেটা দেওয়া পসিবল? নো। সো আমরা বলবো অনেক বড় একটা ডেটার জন্য আমাদের একটা প্রোগ্রামের টাইম আর স্পেস কমপ্লেক্সিটি কিভাবে বাড়তেছে বা গ্রো হচ্ছে, তার ওয়ার্স্ট কেস কমপ্লেক্সিটিটা বা ওয়ার্স্ট কেস সিনারিওটা আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করি? এই ও দিয়ে রিপ্রেজেন্ট করি। আর যখন এই রিপ্রেজেন্টেশনটা করি গ্রোথ রেটের, তখন আমরা দুইটা জিনিস ইগনোর করি। কি কি? একটা হচ্ছে কনস্ট্যান্ট আর একটা হচ্ছে লোয়ার অর্ডার টার্ম। এখন আমরা আবারও ওই লিনিয়ার সার্চের যে লিখেছিলাম না কমপ্লেক্সিটি, ওইটার কথা চিন্তা করি। সো ওখানে কি ছিল? 4n+2। এখানে প্লাস টুটা কি? আমাদের কনস্ট্যান্ট কয় রকম? দুই রকম, একটা মাল্টিপ্লিকেটিভ আর একটা কি? অ্যাডিটিভ। এখানে প্লাস টুটা কি? আমাদের অ্যাডিটিভ কনস্ট্যান্ট, সো +2 বাদ। তারপর 4n, এখানে 4টা কি? আমাদের মাল্টিপ্লিকেটিভ আছে, সো 4টাও বাদ। সো এই দুইটা বাদ দিয়ে তাহলে থাকে কি? n। সো আমাদের এই ক্ষেত্রে লিনিয়ার সার্চের কমপ্লেক্সিটি কি হচ্ছে? অর্ডার অফ n। তারপর আরেকটা জিনিস ইগনোর করবো, ওইটা কি? লোয়ার অর্ডার টার্মস। সো আমাদের যে ইনপুট থাকে, ইনপুটের মাথার উপরে কি? পাওয়ার থাকে। সো যার পাওয়ার সবচেয়ে বড় ওইটাকে রাখবো। যেমন এখানে n³ n², n⁻1। আর যেখানে কিছু নাই ওখানে কি আছে? n⁻0 অথবা 1। সো এখানে সবচেয়ে বেশি পাওয়ার কার? n³ সো আমরা n³ রাখবো। আর n³ পাশে কি আছে? a। এটা কি? আমার কনস্ট্যান্ট। সো এটাকে যদি বাদ দিয়ে দিই তাহলে এই ক্ষেত্রে কমপ্লেক্সিটি কত হয়? অর্ডার অফ n³। সো আমরা যখনই কমপ্লেক্সিটি বের করব এই দুইটা জিনিস আমরা বাদ দিয়ে নেব। কি কি? কনস্ট্যান্ট আর লোয়ার অর্ডার টার্মস। এখন এখানে দেখেন, এই যে দুইটা ইকুয়েশন দেওয়া আছে, ইভেন দো দুইটা ইকুয়েশন দেখতে অনেক ডিফারেন্ট, বাট এই দুইটার কমপ্লেক্সিটি কি? সেম। এখানে দেখেন অনেকগুলা পাওয়ার পাওয়ার দেওয়া। সো এখানে কোনটা রাখবো? সবচেয়ে বড় পাওয়ার যার, সো ওইটা কি? 3x³। এখন 3 যে আছে, এই 3টা কি? মাল্টিপ্লিকেটিভ কনস্ট্যান্ট, সো 3টাও বাদ যাবে। সো এখান থেকে আমরা কত পাচ্ছি? অর্ডার অফ x³। তারপর এখান থেকেও কি পাচ্ছি? অর্ডার অফ x³। সো এই কারণে দেখেন এই দুইটার আমাদের প্যাটার্ন কি? সেম। দেন আমাদের ভালো কোনটা? 5x²। এখানে 5টা কি? কনস্ট্যান্ট। সো কিউবের পর কোনটা থাকে? x²। সো এখানে দেখেন x²টা আছে। আর 10x, 10টা কি? কনস্ট্যান্ট, তাহলে এখানে থাকবে কত? x। সো অর্ডার অফ x। সো দিস ইজ লিনিয়ার। সো এখানে দেখেন একদম লাইনের সাথে x এক্সিসে একদম মিলায় মিলায় কি আছে? আমার x আছে। সো আমরা ছবি দেখেও কমপ্লেক্সিটি আমরা বলতে পারি যে কোনটা ভালো কোনটা খারাপ অথবা কোনটা সেম সেম। এখন এখানে হচ্ছে এই যে নোটেশনগুলা, এগুলা রিডিং পড়বো কিভাবে, এবং এটা পুরা মুখস্থ রাখতে হবে এই চার্টটা। ঠিক আছে? সো আমি যা যা বলে দেব মুখস্থ রাখতে, ওগুলা মুখস্থ রাখতেই হবে, দ্যার ইজ নো আদার অল্টারনেটিভ। সো যখন আমরা O1 লিখি, এটাকে ও বলবো না, আমরা কি বলবো? অর্ডার 1 অথবা কনস্ট্যান্ট টাইম। তারপর ও লগ এনকে বলবো অর্ডার লগ এন, লগারিদমিক টাইম। আর অর্ডারের পার্টটা আর ডান পাশের পার্টটা দোনোটাই মনে রাখতে হবে, কারণ পরীক্ষার সময় লগারিদমিক টাইমও বলে বা এরকমভাবেও লিখে দেয়। সো আপনি যদি নাম মানে নাই জানেন লগারিদমিক টাইম কি, আপনি বুঝবেন কিভাবে এটা কোনটা? তারপর অর্ডার এন, লিনিয়ার টাইম। অর্ডার এন লগ এন, লগ লিনিয়ার টাইম। অর্ডার এন স্কোয়ার্ড, কোয়াড্রেটিক টাইম। অর্ডার এন কিউব, কিউবিক টাইম। 2 to the power n, exponential time.
অর্ডার অফ n ফ্যাক্টোরিয়াল, ফ্যাক্টোরিয়াল টাইম। সো এই চারটা মুখস্থ রাখতেই হবে। আর যখনই আমরা রিডিং পড়বো এভাবেই রিডিং পড়বো। তারপর হচ্ছে রুলস, এগুলো একদম মুখস্থ রাখতে হবে। কে কি লিখলো টুকটুক? হ্যাঁ বলেন। ম্যাম, যেই বিগু নোটেশনের গুলো মেমোরাইজ করতে বললেন, এটা কি শুধু টাইম কমপ্লেক্সিটির জন্য না দুটোর জন্য? এটা পুরা কোর্সে প্লাস অ্যালগরিদম কোর্সে সব জায়গাতেই লাগবে, সারা জীবন লাগবে। আর ডোন্ট রেজ হ্যান্ডস, জাস্ট ডিরেক্টলি আস্ক, ঠিক আছে? আদারওয়াইজ আই নিড টু সুইচ টু লাইক দিস পেজ, ঠিক আছে? কই গেল? হ্যাঁ, এগুলা মুখস্থ রাখতে হবে, সারা জীবন মনে রাখতে হবে, দ্যার ইজ নো আদার অল্টারনেটিভ। ওকে, সো এবার হচ্ছে রুল, এগুলো মুখস্থ। যদি একটা দুইটা কাজ হয় ওটাকে আমরা বলবো কনস্ট্যান্ট। আর কনস্ট্যান্ট টাইমকে কি দিয়ে প্রকাশ করে? 1 দিয়ে। তারপর যদি একটা বড় প্রবলেমকে বারবার আমরা সেম নাম্বার দিয়ে টুকরা করি, সেম নাম্বার দিয়ে ফ্র্যাকশনে ভাগ করি, তখন আমরা তাকে কি বলবো? লগারিদমিক বলবো। আর যেই নাম্বারটা দিয়ে বারবার করে টুকরা করতেছে সে কি হবে? লগের বেস হবে। সো এটা কি একটু চেনা চেনা লাগে? এটা আমরা একটু আগে করে আসছি না? একটা প্রবলেমকে বারবার করে টুকরা করছে, কোথায় টুকরা করছে? ইয়েস। সো বাইনারি সার্চে আমরা মানে যখন টুকরা করি কত দিয়ে টুকরা করতেছিলাম? বারবার করে 2 দিয়ে টুকরা করছে না? সো এখানে আমাদের লগের বেসটা কত হবে? 2 দিয়ে হবে, ঠিক আছে? সো এরকম there are other variations as well, ওগুলো আমরা দেখবো আস্তে আস্তে। তারপর হচ্ছে লিনিয়ার, যতগুলা ডেটা আছে যদি সবগুলাকে দেখি তাহলে ওটাকে কি বলবো? লিনিয়ার। ফর এক্সাম্পল লিনিয়ার সার্চ, সবগুলাকে দেখছিলাম না? যদি সবগুলা ডেটাকে আমরা দিয়ে কাজ করি তাহলে ওটাকে বলবো লিনিয়ার। এখন এন লগ এন, এই দুইটাকে জোড়া লাগাইছে, লগের আর লিনিয়ারকে। সো আমরা যদি একটা বড় প্রবলেমকে বারবার করে ফ্র্যাকশনে টুকরা করি, টুকরা করার পর ওই টুকরাগুলোকে আবার জোড়া লাগাই, সো যখন আমি জোড়া লাগাচ্ছি আমি কি একটা দুটা ফালাই দেব? নো, আমরা সবগুলা টুকরাকে জোড়া লাগাচ্ছি। যখন সবগুলা এলিমেন্টকে আমরা কোনো কাজ করি তখন ওটার জন্য কি বসে? লিনিয়ার বসে। আর যখন প্রবলেমটাকে টুকরা করতেছিলাম বারবার কি সেম ফ্র্যাকশন বা সেম কনস্ট্যান্ট দিয়ে টুকরা করছে, সো ওইটার জন্য কি বসছে? লিনিয়ার। সো দুইটাকে একসাথে আমরা কি বলবো? লগ লিনিয়ার। তারপর হচ্ছে যদি ডাবল নেস্টেড লুপ থাকে তাহলে বলবো কোয়াড্রেটিক, যদি ট্রিপল নেস্টেড লুপ থাকে তাহলে বলবো কিউবিক। আর এই দুইটা আছে, এই দুইটা কঠিন, ওইটা অ্যালগরিদম কোর্সে গেলে পড়বেন, এই কোর্সে সোজা সোজাগুলা। সো এখানে যা যা রুল দেখালাম এগুলো কিন্তু মুখস্থ। এবার হচ্ছে চার্ট, বলছিলাম না নিউমেরিক্যাল ভ্যালু কোনটা বড় ছোট মুখস্থ রাখতে হয়? তো এখানে এই চার্টটাও মুখস্থ রাখতে হবে যে কোনটা বড় ছোট। সবচেয়ে ভালো কে? কনস্ট্যান্ট, তারপর লগারিদমিক, তারপর লিনিয়ার, তারপর লগ লিনিয়ার, এরপর কোয়াড্রেটিক, এরপর কিউবিক, এরপর এক্সপোনেনশিয়াল, এরপর সবার শেষে কে? ফ্যাক্টোরিয়াল। তো এই চার্টটা মুখস্থ। এখন এই চার্টটা অনেকে ছবি দেখে মুখস্থ করে, অনেকে চার্ট দেখে মুখস্থ করে, আপনার ইচ্ছা, বাট এটা মুখস্থ রাখতে হবে। তারপর আমি যে রুলগুলা বললাম, রুলগুলা কিন্তু আমি বই থেকে কপি পেস্ট মারছি, তো এটা বইয়ের স্ক্রিনশট। ওকে, সো এগুলা মুখস্থ রাখতেই হবে, নো আদার অল্টারনেটিভ। ওকে, এখন আমরা এই যে রুলগুলা দেখলাম বা রুলগুলা পড়লাম, এগুলা দিয়ে আমরা কি করব? আমরা যত কোড লিখবো ওগুলাকে বসে বসে আমাদের অ্যানালাইসিস করতে হবে, টাইমের অ্যানালাইসিসও করতে হবে, স্পেসের অ্যানালাইসিসও করতে হবে। সো আমরা কি করব? প্রতিটা প্রবলেমের লাইন বাই লাইন গো থ্রু করব এবং তাদের অ্যানালাইসিস করব। আর ওই অ্যানালাইসিসের জন্য কি লাগবে? ওই যে রুলগুলো বলছিলাম না মুখস্থ করতে, ওই রুলগুলো লাগবে। ওকে, সো এখন আমি যেগুলো দেখাবো দিজ আর এক্সাম্পলস, রাইট? সো আমি যে অ্যানালাইসিস করব, কার অ্যানালাইসিস করব? আমার নিজের কোডের অ্যানালাইসিস করব। সো পরীক্ষার হলে আপনাদের একটু মাঝে মধ্যে বলে দেয় যে নিজের যে কোডটা লিখছো ওই কোডটার অ্যানালাইসিস করো, অ্যানালাইসিস করে তার টাইম কতটুকু লাগছে, স্পেস কতটুকু লাগছে ওইটা লিখো।
তারপর আবার কনস্ট্রেন্ট হিসেবেও দিয়ে দেয় যে এমনভাবে সলিউশন লিখো যে খালি দুইটা লুপ ইউজ হয়। তো ওরা তো আর এভাবে বলবে না দুইটা লুপ লাগে কিসের মধ্যে? এই যে দেখেন একটু আগে কিন্তু বলছিলাম দুইটা লুপ কিসের মধ্যে লাগে? কোয়াড্রেটিকের মধ্যে। সো ওরা বলবে কোয়াড্রেটিক টাইম মেনটেন করে একটা টাস্ক সলভ করো বা কিউবিক টাইম মেনটেন করে একটা টাস্ক সলভ করো। সো প্রবলেমটা দুইভাবেই আসে। তারপর আমরা নেক্সট ক্লাস থেকে যা কোড দেখব প্রতিটা কোডের দেখবেন একটা কোড দেওয়া, তারপরে নিচে আমি কমপ্লেক্সিটি লিখে রাখছি। তো ওই কমপ্লেক্সিটিগুলো নিজে নিজে পড়তে হবে, কারণ এখন তো আমি শিখাই দিচ্ছি যে কিভাবে কমপ্লেক্সিটিগুলো রিডিং পড়তে হয়। সো এই কারণেই বলতেছিলাম দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক অফ দিস কোর্স। সো এটা দিয়ে কি করবো, এটা কি বুঝছি? আর এখন যে এক্সাম্পল দেব, এক্সাম্পল আবার মুখস্থ করেন না, ওকে? সো এক্সাম্পলগুলো হচ্ছে আমরা সুইচ করতে থাকি, মানে এক একজন তো এক একভাবে কোড লিখে, রাইট? সো কমপ্লেক্সিটি উইল বি ডিফারেন্ট। সো আমরা হচ্ছে এগুলা এক্সাম্পলগুলো দেখে আমরা শিখবো যে হাউ টু ইন্টারপ্রেট দ্য কোড। ওকে, এবার আমরা শুরু করি। সো এ ইকুয়াল বি, এখানে আমি কি করতেছি? ভ্যালু অ্যাসাইন করছি, বি এর ভ্যালুটা এতে রাখছে। সো এখানে কয়টা কাজ হয়েছে? একটা কাজ হয়েছে। সো এখানে আমার টাইম কমপ্লেক্সিটি কত হবে? একটা কাজ। একটা দুইটা কাজের ক্ষেত্রে আমরা কি বলি? অর্ডার অফ ওয়ান। একটা দুইটা কাজের ক্ষেত্রে আমরা কি বলি? অর্ডার অফ ওয়ান। সো এখানে টাইম কমপ্লেক্সিটি কত হবে? অর্ডার অফ ওয়ান। তারপর এখানে স্পেসের কথা চিন্তা করি, এখানে আমি শুধু দুইটা ভ্যারিয়েবল ইউজ করছি, রাইট? দুইটা ভ্যারিয়েবল ছাড়া আর কিছু ইউজ করছি না। তো যদি আমরা অল্প একটা দুইটা কাজ করি বা একটা দুইটা স্পেস নেই, তখন স্পেস কমপ্লেক্সিটি কত হবে? অর্ডার অফ ওয়ান। সো এই ক্ষেত্রে টাইম এবং স্পেস দুইটাই কত? অর্ডার অফ ওয়ান। এখন আবার রুলস, এই রুলসগুলা মুখস্থ। যদি নেস্টেড আকারে থাকে তাহলে কি করব? মাল্টিপ্লাই করব। যদি সিকোয়েন্সিয়াল আকারে থাকে দ্যাট মিন্স সিঙ্গেল লাইনে পরপর, তখন কি করব? যোগ করব। আর যদি কনস্ট্যান্ট থাকে, কনস্ট্যান্ট থাকলে কি করব? রিমুভ করব। কনস্ট্যান্ট কয় রকমের? দুই রকমের, একটা মাল্টিপ্লিকেটিভ আর একটা কি? অ্যাডিটিভ, দুইটাই বাদ। তারপর লোয়ার অর্ডার টার্ম, ইনপুটের মধ্যে যদি পাওয়ার থাকে ছোট পাওয়ারগুলোরে কি করব? বাদ দিয়ে দিব। কোনটা রাখবো? বড়টাকে রাখবো। তারপর কনস্ট্যান্টের বিষয়টা অনেকে খুবই কনফিউজড হয়ে যায়। যদি আপনি আঙ্গুলে গুনতে পারেন তাহলে ওটাকে কনস্ট্যান্ট হিসেবে ট্রিট করবেন, ঠিক আছে? এটা আমি একটা শর্টকাট বলতেছি, কারণ আদারওয়াইজ মানুষজন কনফিউজড হয়ে যায় যে কোনটাকে আমরা কনস্ট্যান্ট ধরবো। সো এখন এখানে দেখেন সাম ইকুয়াল 0, n ইকুয়াল 100। এখানে সাম ইকুয়াল 0, এখানে কয়টা কাজ হয়েছে? একটা কাজ হয়েছে। n ইকুয়াল 100, এখানে কয়টা কাজ হয়েছে? একটা কাজ হয়েছে। সো এই লাইনটার জন্য আমার কমপ্লেক্সিটি কত হবে? একটা একটা। টোটাল কয়টা কাজ হয়েছে ফার্স্ট লাইনে? দুইটা কাজ হয়েছে। দুই আঙ্গুলে গোনা যায়? যায়। তাহলে ওটারে কি বলবো? কনস্ট্যান্ট বলবো। তারপর এখানে দেখেন এই যে আমি লুপটা রান করতেছি, এই লুপটা কয়বার চলতেছে? লুপটা আমার n বার চলতেছে। সো এখানে আমার সময় কত লাগবে? অর্ডার অফ n। তারপর এখানে দেখেন এই যে পার্টটা সাম প্লাস ইকুয়াল n, এখানে কাজ হচ্ছে কয়টা? দুইটা। যোগ করছি, যোগ করে অ্যাসাইন করছি, দুইটা কাজ। ইভেন দো এখানে দুইটা কাজ হয়েছে বাট হাতে গোনা যায়? যায়। দ্যাট মিনস ইটস এ কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট থাকলে কি লিখবো? অর্ডার অফ ওয়ান। এখন এই যে লাইনটা, সামের লাইনটা আর এই ফরের লাইনটা, এই দুইটা কি আকারে আছে? এই দুইটা আমার নেস্টেড আকারে আছে। যদি নেস্টেড থাকে তাহলে আমি কি করব? মাল্টিপ্লাই করব। সো অর্ডার অফ n আর অর্ডার অফ ওয়ান, এই দুইটা মাল্টিপ্লাই করলাম। মাল্টিপ্লাই করার পর এখানে রাখবো কোনটা? যার পাওয়ার বেশি। এখানে পাওয়ার কার বেশি? n এর। সো থাকবে কোনটা? n। এখন এই ফরের পার্ট
আর এই ফার্স্টের লাইনটা, এই দুইটা কিভাবে আছে? সিকোয়েন্সিয়াল না, মানে পরপর আছে না? যদি পরপর থাকে বা সিকোয়েন্সিয়াল থাকে তখন আমরা কি করব? যোগ করব। সো এই কারণে মাঝখানে কি দিছে? যোগ দিছে। এখন যোগ দেওয়ার পরে লেফট সাইডের পার্ট আর রাইট সাইডের পার্ট দুইটার মধ্যে বড় কোনটা? এন বড় না? সো আমরা কি করব? শুধু এনকে রাখবো, আর এই পাশেরটা কি করব? বাদ দিয়ে দেব। সো এই পুরা কোডের জন্য আমার কমপ্লেক্সিটি কত হচ্ছে? অর্ডার অফ এন। সো এটার টাইমটা কিভাবে পাইছে, এটা কি ক্লিয়ার না একটু কনফিউশন আছে? একটু বলে নেন এটা। এবার হচ্ছে এটার স্পেস কমপ্লেক্সিটির কথা চিন্তা করি। এখানে একটা, দুইটা, তিনটা, এই তিনটা ভ্যারিয়েবল ছাড়া সাম, এন আর আই, আর কি কিছু ইউজ হয়েছে? আর তো কোনো স্পেস ইউজ হয় নাই। যেহেতু এখানে জাস্ট অল্প কয়েকটা ভ্যারিয়েবল ইউজ হচ্ছে, সো এখানে আমাদের স্পেস কমপ্লেক্সিটি কত হবে? অর্ডার অফ 1। সো এখানে একদম ফার্স্টে যতগুলো এক্সাম্পল আছে মোস্ট অফ দ্যাম হ্যাভ দ্য কমপ্লেক্সিটি অফ অর্ডার অফ 1, কারণ ওখানে কোনো এক্সট্রা কোনো ডেটা বা মেমোরি আমরা নেই, জাস্ট অল্প কয়েকটা ভ্যারিয়েবল ইউজ হচ্ছে। সো যখনই আমরা অল্প কয়েকটা ভ্যারিয়েবল ইউজ করব তখন ওই ক্ষেত্রে স্পেস কমপ্লেক্সিটি কত হবে? অর্ডার অফ 1। এটা কি বুঝতে পারছি? সত্যি করে বলেন, এটা না বুঝলে বাকি কিছু বুঝবেন না। দিস ইজ দ্য মোস্ট ইজি ওয়ান। কারো কোনো প্রকার কনফিউশন? আরেকবার রুলগুলো দেখে নেই। হ্যাঁ, যদি নেস্টেড আকারে থাকে তাহলে মাল্টিপ্লাই, যদি সিকোয়েন্সিয়াল দ্যাট মিন্স পরপর থাকে সিঙ্গেল লাইনে তাহলে কি করব? যোগ করব। আর কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট কয় রকমের? দুই রকমের, মাল্টিপ্লিকেশন আর একটা কি? যোগ, এডিটিভ। দুইটাকে কি করব? বাদ দিয়ে দিব। তারপর লোয়ার অর্ডার, লোয়ার অর্ডার মানে কি? যাদের পাওয়ার কম, মাথার উপরে পাওয়ার থাকে, ওই ইনপুটের মাথার উপরে যদি পাওয়ার কম থাকে তাহলে ওইটা কি করব? বাদ দিয়ে দিব। আর কনস্ট্যান্টের ক্ষেত্রে কি বলছি? যদি আঙ্গুলে গুনতে পারে তাহলে ওইটাকে কি বলবো আমরা? তাহলে ওইটাকে আমরা কনস্ট্যান্ট হিসেবে কাউন্ট করব। এখন এটা তো দেখলাম, রাইট? এবার এই এক্সাম্পলটা দেখি। সো এখানে আমার ফার্স্টের লাইনটা, ফার্স্টের লাইনে কি হচ্ছে? সাম ইকুয়াল 0। সো এখানে কয়টা কাজ হচ্ছে? একটা। সো এই লাইনের সময় কত পাবো? অর্ডার অফ 1। তারপর এখানে দুইটা লুপ আছে, ঠিক না? ফার্স্টের লুপ কয়বার চলতেছে? n বার। সো এই লুপের জন্য সময় কত পাবো? অর্ডার অফ n। তারপর ইনার লুপ কয়বার চলতেছে? n বার। এটার জন্য সময় কত পাবো? অর্ডার অফ n। তারপর সামের ভ্যালু বাড়তেছে। সো এখানে কয়টা কাজ হয়েছে? একটা কাজ। সো এটার সময় কত? অর্ডার অফ 1। সো n n 1, এই তিনটারে কি করব? মাল্টিপ্লাই করব, n n 1। সো n n 1, 1 কি? বাদ। n আর n মাল্টিপ্লাই করলে কি হয়? n স্কোয়ার। আর এই 4 এর সাথে ওই উপরের লাইনটা কি আছে? সিকোয়েন্সিয়াল আকারে আছে। সো এটারে কি করব? যোগ দিব। সো 1 প্লাস n স্কোয়ার, 1 আর n স্কোয়ার দুইটার মধ্যে বড় কে? n স্কোয়ার। সো দ্য ফাইনাল অ্যান্সার ইজ n স্কোয়ার। আর এখানে এগেন ভ্যারিয়েবল লাগছে কয়টা? অল্প কয়েকটা, হাতে গোনা যায়। সো এখানে স্পেস কমপ্লেক্সিটি কত হবে? অর্ডার অফ 1। এটা কি বাবা ধরতে পারছি কি হয়েছে? একটু সত্য করে বলেন। আর আপনারা সবাই আনমিউট করে অ্যান্সার দেন, আমি বুঝতেছি না আপনারা বুঝতেছেন কি বুঝতেছেন না, এই কারণে চেহারা দেখা ফিলিং করছে। আপনারা সবাই উত্তর দিবেন, আমি নেক্সট বার আমি জিজ্ঞেস করবো উত্তর দিবেন। ওকে, এখন এটা দেখেন, এইবার তো আমার কথা শোনা যায়। এই কার্ডটা দিয়ে রিপিট হয়। কি অবস্থা, আবার আমার কথা শোনা যায় ডাবল ডাবল। ওকে, সো এবার এটা দেখি। হ্যাঁ, সাম ইকুয়াল 0, একটা কাজ হয়েছে। সো ফার্স্টের লাইন কি? অর্ডার অফ 1। তারপর আউটার লুপ, লুপ চলছে কয়বার? n বার। সো এটা কি? অর্ডার অফ n। তারপর ইনার লুপ, এখানে দেখেন 2 ইন্টু n, 2টা কি? কনস্ট্যান্ট। সো এটা চলতেছে কত? 2n বার।
টু এন এর টুটা কি কনস্ট্যান্ট। সো এই ইনার লুপ কয়বার চলে, অর্ডার অফ এন বার। আর ভিতরের যে সাম এটা কি হচ্ছে, একবার করে কাজ করতেছো, এটার টাইম কি অর্ডার অফ ওয়ান। সো এখানে টু এন এর টু কেন বাদ দিচ্ছে, বিকজ টু ইজ এ কনস্ট্যান্ট। সো এখানে কত বসছে এন, এন এন ওয়ান, তাহলে কত হয় এন স্কোয়ার। আর এইখানে পাশে কি ছিল ওয়ান, এই ওয়ানটা কিসে আছে ফরের সাথে সিকোয়েন্সিয়াল আকারে আছে। সো এই কারণে এই দুইটাকে কি করব যোগ করব। সো এখানে কি হবে অর্ডার অফ এন স্কোয়ার। আর স্পেস কি ওই আগের মতোই, সিন্স ইজ জাস্ট ভ্যারিয়েবল, সো ইট উইল বি অর্ডার অফ ওয়ান। তারপর এটা দেখেন, এখানে এখন মাল্টিপল জিনিসপত্র আসছে কিন্তু, হ্যাঁ। ফার্স্টের লাইন দেখি, ফার্স্টের লাইনে দুইটা কাজ করছে, সো দুইটা কাজের জন্য অর্ডার অফ ওয়ান। তারপর লুপ আছে এখন দুইটা, ঠিক আছে। ফার্স্টের লুপটা দেখি, এখানে কি করলাম আমরা, ফার্স্টের আউটার লুপটা কয়বার চলছে, এন বার চলছে। তারপর ইনার লুপ কয়বার চলছে, এখন কিন্তু এখানে জে লিখা, এন কিন্তু নাই। সো এখানে আমরা যখন ক্যালকুলেট করতেছি, আমরা কি করতেছি, ওয়ার্স্ট কেস ক্যালকুলেট করতেছি না, মানে সবচেয়ে বড়টা ক্যালকুলেট করতেছি না, বড় ভ্যালুটা। সো এখানে যেটা কোথা থেকে পাইছে, আউটার লুপ থেকে পাইছে না। যে এর সবচেয়ে বড় ভ্যালু কখন, যখন সে এন এর সমান হচ্ছে। সো এখানে যে জায়গায় আমরা কাকে ধরবো, আমরা এন কে ধরবো। কারণটা কি, আমরা ওয়ার্স্ট কেস বের করতেছি, আর ওয়ার্স্ট কেস মানে কি সবচেয়ে বড় ভ্যালুটা। আর জে এর সবচেয়ে বড় ভ্যালু কত, এন। সো এখানে ইনস্টেড অফ জে আমরা কাকে ধরবো, এন। সো এই লুপ ইনার লুপ কয়বার চলতেছে, এন বার চলতেছে। আর এখানে সাম প্লাস প্লাস কয়টা কাজ হইতেছে, একটা, এন এন ওয়ান। তাহলে টোটাল সময় লাগতেছে কত আমার, এন এন ওয়ান, এন স্কোয়ার। আর এখানে নিচের লুপে আসি, এই লুপটা আমার কয়বার কাজ করছে, আমার এন বার কাজ করছে, মানে এনের থেকে এন বারই চলছে। এখানে দেখেন, এখানে কিন্তু শুরু হয়েছে জিরো থেকে, এই কারণে আমি লেস দ্যান দিছি। আর এখানে শুরু হয়েছিল ওয়ান থেকে, তাই ইকুয়াল দেওয়া, বাট দিজ আর মাইনর থিংস, দিস ডাজন্ট ম্যাটার। সো এখানে লুপ চলছে কয়বার, এন বার। আর নিচে কত আছে, এস ইকুয়াল কে, এখানে কয়টা কাজ হয়েছে, একটা কাজ হয়েছে। সো এখানে ভিতরের ক্যালকুলেশন কি হবে, এন ইন্টু ওয়ান, তাহলে কত অর্ডার অফ এন। এখন এই লুপ আর উপরের লুপ আর এই সাম, এই তিনটা লাইন কিভাবে আছে, সিকোয়েন্সিয়াল আকারে আছে। সো এই তিনটা লাইনকে কি করব, যোগ করে ফেলবো। যোগ করার পরে সবচেয়ে বড় পাওয়ার কার, অর্ডার অফ এন স্কোয়ার। আমরা ছোট পাওয়ারগুলোরে কি করি, বাদ দিয়ে দিই। তাহলে এখানে অ্যান্সার কত হবে, অর্ডার অফ এন স্কোয়ার। ওকে, হোপফুলি বুঝছেন, নাহলে আমি নেক্সট ক্লাসে আবার বুঝাবো। ওকে, সো এখন এটা দেখি, এখানে ফার্স্টের দুইটা কাজ একটা একটা করে হয়েছে, সো দিস ইজ অর্ডার ওয়ান। তারপর এখানে দেখেন লুপ চলতেছে, শুরু করছি ওয়ান থেকে, যাচ্ছি কত দূর পর্যন্ত, এন পর্যন্ত। বাট এখানে আমার ইনক্রিমেন্ট হচ্ছে কত করে করে, দুইয়ের মাল্টিপ্লাই করে করে, বারবার করে কত করে আমি কত ফ্যাক্টর দিয়ে আমি ইনক্রিমেন্ট করতেছি, দুই দিয়ে আমি ইনক্রিমেন্ট করতেছি, ঠিক আছে। সো আমরা যখন একটা কনস্ট্যান্ট নাম্বার দিয়ে বারবার করে মাল্টিপ্লিকেশন করি অথবা ডিভিশন করি, ওইটাকে আমরা কি বলি, লগ বলি। সো এই ক্ষেত্রে আমাদের উপরের আউটার লুপে সময় লাগবে কত, লগারিদমিক টাইম। আর লগের বেস হবে কত, দুই, কারণ কত দিয়ে বারবার মাল্টিপ্লাই করছি, দুই দিয়ে করছে। আর এখানে ইনার লুপটা কয়বার চলতেছে, এন বার চলতেছে, ইনক্রিমেন্টাল ওয়ান করে। সো এটা অর্ডার অফ এন। আর সাম প্লাস প্লাস এটা কত কাজ করছে, অর্ডার অফ ওয়ান। এখন এই যে বললাম লগারিদমিক টাইম, এই লগারিদমিক টাইমটা কিভাবে হয়েছে, ঠিক আছে, মানে ফর্মুলা দিয়ে তো বুঝলাম হয়েছে, কিভাবে কাজ করতেছে। সো এখানে দেখেন আমি মানে যাব কত দূর পর্যন্ত, 100 পর্যন্ত। শুরু করছি কোথা থেকে, ওয়ান থেকে, বারবার কত দিয়ে মাল্টিপ্লাই করতেছি, টু দিয়ে। সো ফার্স্টে ভ্যালু আসবে কত, ওয়ান, দেন দুই দিয়ে মাল্টিপ্লাই করলে টু, দেন 4, 8,
16, দেন আবার 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 32, দেন 64। 64কে মাল্টিপ্লাই করলে কত আসে? 128 সামথিং, রাইট? 128 তো 128। এখন 128 যে ওইটা কি 100কে ক্রস করে গেছে না? সো ওইটা কি আমরা কাউন্ট করব? কাউন্ট করব না। সো এখানে টোটাল আমার কে এর ভ্যালু কয়টা আসতেছে? কে এর ভ্যালু আসতেছে 7টা। সো এই লুপ চলছে কয়বার? 7বার। এখন আমি যদি লগ বেস টু 100 লিখি, ক্যালকুলেটরে দেখবেন 6.67 আসে, উইচ ইজ অ্যাপ্রক্সিমেটলি 7। সো আমরা যখন লগারিদমিক টাইম বলতেছি তখন আমি বলেই দিতেছি আমার এই লুপটা কয়বার চলবে? 7বার চলতেছে। সো তখন আমার এই ক্যালকুলেশনকে ম্যানুয়ালি করা লাগতেছে? লাগতেছে না। এখানে তো আমি একটা ছোট্ট ভ্যালু দিছি, এখানে তো আরো বড় ভ্যালুও থাকতে পারতো, বাট আমাদের এই প্রোগ্রামটা কি সেম ভাবেই কাজ করবে না? সো আমার লগের যে হিসাবটা, ওই হিসাবটা আর যতবার লুপ রান করতেছে ওই সংখ্যাটা, ওই দুইটা সংখ্যা অলওয়েজই সেম হয়। সো এই কারণেই হচ্ছে এভাবে ফর্মুলাটা লেখা হয়েছে। তো ফর্মুলা দ্যাট মিনস ইট ওয়ার্কস, দ্যাটস ওয়াই ইটস আ ফর্মুলা, রাইট? সো এটা এইভাবে কাজ করতেছে। এখন এই লাইন তো চলতেছে লগ বার, ঠিক না? সরি, হ্যাঁ, আউটার লুপ চলতেছে লগ বার, ইনার লুপ চলতেছে এন বার। এই দুইটাকে মাল্টিপ্লাই করব, এই দুইটা কি আকারে আছে? নেস্টেড আকারে। নেস্টেড আকারে থাকলে কি হয়? মাল্টিপ্লাই হয়। সো মাল্টিপ্লাই করলাম। এখানে একটা আছে এন আর একটা আছে লগ এন। সো এই দুইটা একসাথে মাল্টিপ্লাই করলে কি হয়? এন লগ এন। সো এখানে ফাইনাল অ্যান্সার কি হবে? এন লগ এন। আর এই প্লাস ওয়ানটা কি, যেহেতু ছোট ভ্যালু, পাওয়ার কম, ওইটা এমনিতেই বাদ। এখন এটা তো একটা দেখলাম, এখন এই এক্সাম্পলটা দেখি। এখানে শুরু করছি আমি 100 থেকে, যাচ্ছি কত দূর? 1 পর্যন্ত, আর বারবার করে কত দিয়ে ভাগ করছি? 2 দিয়ে ভাগ করছে। সো এগেইন একটা ফিক্সড নাম্বার দিয়ে বারবার করে ডিভিশন হচ্ছে, তাহলে এটা কি হবে? এটা লগারিদমিক টাইম হবে। সো এখানে লগারিদমিক তো আমরা বসাই দিলাম রুল দিয়ে। এটা কিভাবে কাজ করতেছে? শুরু করলাম কত থেকে? 100 থেকে। 100কে 2 দিয়ে ভাগ করলে 50, তারপর আবার 25, তারপর আবার 12, দেন 6, দেন 3, দেন 1। সো এখানে টোটাল আমার ভ্যালু কয়টা পাচ্ছি? 7টা। সো এই লুপ চলে কয়বার? 7বার। আমি যদি লগ টু 100 লিখি তাহলেও আমার কি আসবে? 7ই আসবে। সো অলওয়েজ এই ভ্যালু আর ম্যানুয়ালি হিসাব করার সংখ্যা দুইটা আমার সেমই হচ্ছে। দ্যাটস ওয়াই এটাকে আমরা কি বলি? লগারিদমিক টাইম। সো আউটার লুপ লগ, ইনার লুপ কয়বার চলছে? এন বার। লগ আর এন মাল্টিপ্লাই করলে কি আসে? এন লগ এন। সো দ্য কমপ্লেক্সিটি অফ দিস টাস্ক ইজ এন লগ এন। সো এইটা হচ্ছে একটু মোটামুটি কমপ্লিকেটেড, বাট ইফ ইউ রিমেম্বার দ্য রুল ইজ ভেরি ইজি। সো রুলগুলো মুখস্থ রাখবেন। এবার হচ্ছে এটা দেখি, এতক্ষণ তো ফর দিয়ে দেখছি, এখন হচ্ছে ওয়াইল লুপ। সো এই লুপ চলতেছে কত দূর পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত 0 না হবে। আর লুপ যাকে কন্ট্রোল করতেছে আই, ও বারবার কত দিয়ে ভাগ হইতেছে? 2 দিয়ে ভাগ হইতেছে। সো বারবার যদি সেম নাম্বার দিয়ে ভাগ হয় তাহলে ওটার আমরা কি বলবো? লগারিদমিক টাইম। সো এই ক্ষেত্রে এই while লুপ কতবার চলে? লগারিদমিক টাইম, সরি। সো এটা while লুপ চলে লগ, আর ভিতরে এই কাজটা হচ্ছে কত টাইম? অর্ডার অফ 1। সো টোটাল কমপ্লেক্সিটি কত? লগ টাইম, মানে লগ এন টাইম, সরি। তারপর এটা দেখেন, এখানে আউটার লুপ, এখানে আউটার লুপ এন থেকে শুরু হয়েছে 1 পর্যন্ত যাচ্ছে, বারবার করে কত দিয়ে ভাগ হচ্ছে? 2 দিয়ে ভাগ হচ্ছে। সো এই ক্ষেত্রে সময় কত লাগে? লগ টাইম। তারপর ইনার লুপ 1 থেকে শুরু হচ্ছে, যাচ্ছি কত দূর পর্যন্ত? এন পর্যন্ত, বারবার করে কত দিয়ে মাল্টিপ্লাই হচ্ছে? 2 দিয়ে। সময় কত লাগে? লগারিদমিক টাইম, লগ লগ। আর ভিতরে দুইটা কাজ হচ্ছে, যোগ হয়েছে, অ্যাসাইন করছে, দুইটা কাজ, দুইটা কাজকে আমরা কি বলবো? কনস্ট্যান্ট। সো লগ লগ 1, তিনটা কিভাবে আছে? তিনটা নেস্টেড আকারে আছে, তিনটাকে মাল্টিপ্লাই করে দেব। লগ লগ মাল্টিপ্লাই করলে কি হয়? লগ এন স্কোয়ার। সো এটার অ্যান্সার কি? লগ এন স্কোয়ার। তারপর এটা দেখি, এখানে আউটার লুপ চলতেছে কতবার? এন বার।
ইনক্রিমেন্ট হচ্ছে কত করে 1 করে, সো আউটার লুপ কত অর্ডার অফ n। তারপর এখানে দেখেন আই চলে আসছে, আই কোথা থেকে পাইছে, আই পাইছে আমি আউটার লুপ থেকে। আই এর সবচেয়ে খারাপ ভ্যালু বা বড় ভ্যালু কত, আই এর সবচেয়ে খারাপ অথবা বড় ভ্যালু হচ্ছে আমার এন। সো এখানে আই এর জায়গায় আমি কত ধরবো, এখানে এন ধরবো। সো এন ইন্টু এন করলে কত হয় এন স্কোয়ার। এন আর এন স্কোয়ার কি আকারে আছে, নেস্টের আকারে আছে। এন আর এন স্কোয়ার দুইটাকে মাল্টিপ্লাই করলে কি আসে এন কিউব। সো এই লুপটা কতবার চলতেছে অর্ডার অফ এন কিউব। আর নিচেরটা দেখি এন প্লাস এন, এন প্লাস এন মানে কি 2n, 2n এর 2টা কি কনস্ট্যান্ট, তাহলে এখানে কত বসবে অর্ডার অফ এন। এখানে অর্ডার অফ এন, ভিতরে যে কাজ হয়েছে যোগ করছি অ্যাসাইন করছি কয়টা কাজ দুইটা, তাহলে কত ধরবো 1। 1 আর এন মাল্টিপ্লাই করলে কত আসে এন, এখান থেকে পাইছি এন, এখান থেকে পাইছি কিউব, এখান থেকে পাইছি কত 1। রাখবো কোনটা সবচেয়ে বড় পাওয়ারেরটা, সো অ্যান্সার কত হবে অর্ডার অফ এন কিউব। ওকে, সো ফার যা দেখাইছে এগুলা কিন্তু এক টাইপের। এটা নিয়ে কি বাবা কারো কোনো কনফিউশন থাকলে বলে দেন, এরপর একটু কঠিনে যাচ্ছে। ওকে, সো ফার আমরা যতগুলো এক্সাম্পল দেখছি সবগুলোর মধ্যে ইনপুট কয়টা করে ছিল, একটা না। অলওয়েজই আমার ইনপুট কত ছিল এন ছিল, রাইট। বাট এখন আমরা যেগুলো দেখব এখানে হচ্ছে মাল্টিপল ইনপুট আছে। সো যদি মাল্টিপল ইনপুট থাকে সবগুলাকে আমাদের ক্যালকুলেট করতে হবে এবং সবগুলো রেলেভেন্ট, ঠিক আছে। সো এখানে দেখেন কয়েকটা এক্সাম্পল দেওয়া আছে। এগেন ফার্স্ট লাইনে কয়টা কাজ হয়েছে, 3টা কাজ, তাহলে ফার্স্ট লাইনের সময় কত অর্ডার অফ 1। তারপর 2টা লুপ আছে, একটা একটা করে লুপ ধরে করে, এখানে n থেকে শুরু হয়েছে 1 পর্যন্ত গেছে, 1 1 করে ডিক্রিমেন্ট হচ্ছে। সো এই লুপ চলছে কয়বার n বার, তাহলে এটার কমপ্লেক্সিটি কত অর্ডার অফ n। তারপর এখানে আসি, এটার নাম কি, 1 থেকে শুরু হয়েছে যাচ্ছে কত দূর পর্যন্ত m পর্যন্ত, এখানে আমার ইনক্রিমেন্ট করতেছে কত করে করে 2 করে করে। এখানে কত ছিল 1 1, এখন কিন্তু একটু ডিফারেন্ট হয়েছে। সো আমার এখানে m এর ভ্যালু কত 50। সো আমার এই ইনার লুপ অ্যাকচুয়ালি চলতেছে কতবার 50 চলবে নাকি 25 বার চলবে, একটু চিন্তা করে বলেন তো। 25 times। একটু জোরে বলেন, আমি কানে শুনি না। 25 হয়। 25 হবে। সো এটা আমরা কিভাবে করলাম, দাঁড়ান একটা ছবি তুলে নিয়ে যাই। এটা একটু দেখাই দিই, বিকজ অনেকে আই নো ওরা ধরতে পারবে না। ওকে, সো এটা আমরা একটু দেখি, আমার কলম গেছে কই, হ্যাঁ। সো এখানে আমরা ফার্স্ট থেকে করি, এখানে ফার্স্টের লাইন যেটা, এখানে কয়টা কাজ হয়েছে 3টা, হাতে গুনতে পারি, তাহলে এটা কত হবে অর্ডার অফ 1। তারপর এই লুপটা এখানে n থেকে শুরু হয়েছে 1 পর্যন্ত গেছি, বারবার করে এক এক করে ডিক্রিমেন্ট হচ্ছে। সো এটার মধ্যে কত সময় লাগবে অর্ডার অফ n। আর এখানে দেখেন 1 থেকে শুরু করছি m পর্যন্ত যাচ্ছি, বাট কত করে ইনক্রিমেন্ট করছি আমি 2 করে ইনক্রিমেন্ট করছি। সো এই ক্ষেত্রে আমার সময় লাগতেছে কত m বাই 2। আমার টোটাল m এর ভ্যালু কত 50, 50কে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে কত আসে 25 আসে। সো আমার এখানে সময় লাগতেছে কত অর্ডার অফ m বাই 2। এখন অর্ডার অফ m বাই 2 যে এটা, এটা কি এরকম না m ইন্টু 1 বাই 2। এখন এখানে 1 বাই 2টা কি, এটা কি আবার কনস্ট্যান্ট না। সো এটা যদি কনস্ট্যান্ট হয়, কনস্ট্যান্টকে আমরা কি করি অলওয়েজই আমরা
বাদ দিয়ে দেই, তাহলে এখানে সময় কত পাবো আমরা? অর্ডার অফ m পাবো। ঠিক আছে, এখন যদি আমার এখানে 2 না থেকে 3 থাকতো তখন কি হইতো? তখন আমরা বলতাম m/3, আর তখন আমাদের কমপ্লেক্সিটি কত আসতো? অর্ডার অফ mই আসতো। সো এই লাইন থেকে আমরা কত পাইলাম? অর্ডার অফ m। আর এখানে এই যে ভিতরের লাইনটা, এখানে কয়টা কাজ করছে? 2টা যোগ একটা অ্যাসাইনমেন্ট, টোটাল কয়টা কাজ? 3টা কাজ। তাহলে এখানে সময় লাগতেছে কত? অর্ডার অফ 1। সো এটা হচ্ছে n, এটা হচ্ছে m, এটা হচ্ছে 1। এই তিনটারে কি করব? মাল্টিপ্লাই করব। তাহলে এখানে টোটাল কমপ্লেক্সিটি কত আসে? n m। এখন এটা দেখি 1 থেকে শুরু হয়েছে, যাচ্ছে কতদূর পর্যন্ত? m পর্যন্ত। সো এই লুপ চলছে কতবার? এই লুপ চলছে আমার m বার। ঠিক আছে, আর এখানে কি কাজ করছে? প্রিন্টের কাজ, একটা কাজ, অর্ডার অফ 1। সো এটা থেকে টোটাল কত পাচ্ছি? অর্ডার অফ m। এখন অর্ডার অফ 1, অর্ডার অফ nm, অর্ডার অফ m, এই তিনটা কি আকারে আছে? আমার সিকোয়েন্সিয়াল আকারে আছে। সিকোয়েন্সিয়াল আকার থাকলে কি করি? আমরা যোগ করি। এখন 1 তো এমনিতেই বাদ, খুবই ছোট নাম্বার। সো অর্ডার অফ nm প্লাস অর্ডার অফ m, এখানে বড় কোনটা? nm বড় না m বড়? এনএম। nm বড়। সো অ্যান্সারে বসবে কোনটা? বড়টা। সো আমার ফাইনাল আনসার কি হবে? nm হবে। ওকে, সো এটা গেল। সো এখানে কিন্তু আমরা মাল্টিপল ভ্যারিয়েবল দিয়ে করতেছি, সো এখানে 3টাও থাকতে পারতো। এখন এখানে দেখেন, আমরা এখানে একটা অ্যারে লিস্ট ডিফাইন করছি। অ্যারে লিস্ট যখন আমরা খালি অবস্থায় ডিফাইন করি তখন কিন্তু ওর মধ্যে কোনো ডেটা নেই। ঠিক আছে, দ্যাট মিনস ইটস জাস্ট আ ভ্যারিয়েবল, একটা স্পেস নিয়ে রাখা হয়েছে। এটা কিন্তু নর্মাল অ্যারে না, দিস ইজ আ অ্যারে লিস্ট। নর্মাল অ্যারের মধ্যে কি আমার সংখ্যাটা দিয়ে নিতে হয়, যে 10 ঘর বা 20 ঘর, যতটা বক্স বলবো ততটা এমটি স্লট বানায় নেয়। বাট এই ক্ষেত্রে কিন্তু ওইটা করে না। এই ক্ষেত্রে কি করব? যখন আমি ডিফাইন করি জাস্ট ওই ভ্যারিয়েবলটার মধ্যে লোকেশনটা পয়েন্ট করে রাখে, দ্যাটস ইট। সো এখানে আমার যেহেতু একটা কাজ করছে, এখানে সময় লাগতেছে কত? অর্ডার অফ 1। তারপর 3টা ভ্যারিয়েবল ধরছি, 3টা ভ্যারিয়েবলের মধ্যে ভ্যালু রাখছি, সময় লাগছে কত? অর্ডার অফ 1। তারপর এখানে দেখেন এই লুপ চলছে কয়বার? এই লুপ চলছে আমার n বার। সো এখানে সময় লাগছে কত? অর্ডার অফ n। তারপর বারবার করে ভ্যালুটা ইনসার্ট করতেছি, একটা করে ভ্যালু ইনসার্ট করছে। সো কাজ হয়েছে কয়টা? একটা। n আর 1 মাল্টিপ্লাই করলে কত আসে? n। তারপর নিচের পার্টটা দেখেন, এই লুপ চলছে কয়বার? m বার, আর ভিতরে কাজ হয়েছে কয়টা? একটা। m ইন্টু 1 মাল্টিপ্লাই করলে কত আসে? m আসে। সো এটা চলছে n বার, এটা চলছে m বার। দুইটা কি আকারে আছে? সিকোয়েন্সিয়াল আকারে আছে। সিকোয়েন্সিয়াল থাকলে কি করি? যোগ করি। সো n আর m যোগ করলে ফাইনাল আনসার কি হবে? nm। n আর m যেহেতু সিকোয়েন্সিয়ালি ছিল আমি জাস্ট যোগ করে দিয়েছি, দ্যাটস ইট। এটা কি ধরতে পারছে কি হয়েছে? ইয়েস ম্যাম। Yes, miss. ওকে, এবার হচ্ছে আমরা স্পেস কমপ্লেক্সিটিতে যাই। ঠিক আছে, দিস ইজ কোয়াইট ডিফারেন্ট। সো এখন যখন আমি জাস্ট অ্যারে লিস্টটা ডিফাইন করছি তখন তো এটা খালি, আমি কি কোনো স্পেস নিছি? আমি খালি একটা ভ্যারিয়েবলের জন্য একটা স্পেস নিছি। সো এখানে সময় লাগছে কত? কনস্ট্যান্ট টাইম। তারপর 3টা ভ্যারিয়েবল নিছি, এখানে সময় লাগছে কত? কনস্ট্যান্ট টাইম। তারপর যখন আমি অ্যাড করা শুরু করছি, আমি কাকে অ্যাড করতেছি? আই কে অ্যাড করতেছি। আই এর বড় ভ্যালুটা কত? মানে n, রাইট? সো এখানে আমি টোটাল কয়টা ভ্যালু অ্যাড করতেছি? 100টা ভ্যালু অ্যাড করছি। সো এর মধ্যে যদি আমি 100টা ভ্যালু অ্যাড করি তাহলে নতুন স্পেস কয়টা লাগছে? 100টা লাগছে না?
সো এখানে 100 কি 100 কে আমি ডিফাইন করছি n দিয়ে। সো এখানে নতুন স্পেস লাগছে কত n সংখ্যক। সো এই ক্ষেত্রে আমার স্পেস কমপ্লেক্সিটি কত হবে অর্ডার অফ n। আর এখানে নিচেরটার মধ্যে কি আমার এই দুইটা ভ্যারিয়েবল ছাড়া আর কোনো স্পেস লাগছে নো। সো এখানে স্পেস কমপ্লেক্সিটি কত হবে অর্ডার অফ 1। সো এখানে কেন আমার অর্ডার অফ n লাগছে এটা কি ধরতে পারছি? কারণ আমি 100টা নতুন এলিমেন্ট ইনসার্ট করতেছে। আর ইনিশিয়ালি এটা কি ছিল খালি ছিল। অ্যান্ড আবারও বলতেছে দিস ইজ অ্যারে লিস্ট, দিস ইজ নট অ্যারে। অ্যারে হলে কি করতে হয়, সরি, ফার্স্টেই হচ্ছে কতটা স্পেস লাগতেছে ওইটা বলে নিতে হয়। বাট আমি কি এখানে নাম্বার লিখছি যে 10টা ঘর বানায় দাও 5টা ঘর বানায় দাও? আমি তো বলি নাই। তার মানে এখানে শুধু এই ভ্যারিয়েবলটা ক্রিয়েট করা হয়েছে। ওকে, এটা গেল। তারপর এখানে দেখেন, এখানে 3টা কাজ করছে, 3টা না সরি 4টা কাজ করছে। এই 4টা কাজের জন্য সময় কত লাগবে অর্ডার অফ 1। তারপর n/2 থেকে শুরু করছে, যাচ্ছে কত দূর পর্যন্ত n পর্যন্ত। এটার কমপ্লেক্সিটি কত হবে এই লাইনটার? আমার n এর ভ্যালু কত? n এর ভ্যালু ছিল 100। 100 এর 2 থেকে 100 এর হাফ থেকে শুরু করছে, দ্যাট মিন্স 50 থেকে। 50 থেকে যাচ্ছে কত দূর পর্যন্ত 100 পর্যন্ত। তো চলার কথা ছিল 100 বাট যা চলতেছে কতবার 50, দ্যাট মিন্স কতবার চলতেছে? এটা কি লগ হবে নাকি মানে লিনিয়ার হবে? ম্যাম এখানে তো অর্ডার বাই অফ টু n আছে। হওয়ার কথা না? লিনিয়ারই তো। আমি জাস্ট আস্কিং, কারণ পরীক্ষার মধ্যে সবাই এটা ভুল করে। So these are the few examples I have added because গণহারে সবাই ভুল লিখে। এটা আপনারা বুঝছেন ভালো কথা, তারপর আমি আরেকবার দেখাই দিতেছি। হ্যাঁ, এটা হচ্ছে ইন কেস কেউ বুঝে নাই। কই গেছে এটা? ওকে, সো এখানে আমরা দেখি ফার্স্টে হচ্ছে 4টা ভ্যারিয়েবল নিছি। কয়টা নিয়েছি 4টা। সো 4টা মানে আঙ্গুলে গোনা যায় অর্ডার অফ 1। তারপর এখানে n/2 থেকে শুরু করছে, যাচ্ছে কত দূর পর্যন্ত n পর্যন্ত। সো এখানে ধরেন আমি 50 থেকে শুরু করছি, যাচ্ছি কত দূর পর্যন্ত 100 পর্যন্ত। সো লুপ চলার কথা নর্মালি যদি আমি 1 থেকে শুরু করতাম তাহলে কতবার চলতো 100 বার। ইনস্টেড অফ 100 এখন চলতেছে কতবার 50 বার। সো 50 কে আমরা যদি এই n দিয়ে লিখতে চাই তাহলে কেমনে লিখবো n/2। n/2 করলেই তো আমার আসতেছে, রাইট? সো এখন অর্ডার অফ n/2, এখন বাই টু এর হাফ পার্টটা কি? হাফ পার্টটা হচ্ছে আমার কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট আমরা কি করি, কনস্ট্যান্ট আমরা বাদ দিই। তাহলে এই ক্ষেত্রে কমপ্লেক্সিটি কত আসতেছে অর্ডার অফ n। সো এই ফর লুপের আউটার ফর লুপের কমপ্লেক্সিটি কত অর্ডার অফ n। এখন এই লাইনটা দেখি, এখানে শুরু করতেছি কত থেকে 2 থেকে, বাট নর্মালি আমরা শুরু করতাম কত থেকে 1 অথবা 0 থেকে। সো এখানে ডিফারেন্স কত 1 2, 1 2 3, এই ছোট ছোট ডিফারেন্সকে আমরা পাত্তা দিই? পাত্তা দিই না। সো এটা 1 থেকে শুরু হলেও যা ধরতাম, 0 থেকে শুরু হলেও তাই ধরবো, 5 থেকে শুরু হলেও আমি তাই ধরবো, বিকজ দিজ আর ভেরি স্মল ডিফারেন্সেস, রাইট? আর স্মল ডিফারেন্সকে আমরা কি বলি কনস্ট্যান্ট বলি, আর কনস্ট্যান্টকে সবসময় আমরা কি করব ইগনোর করব। এখন যাচ্ছি কত দূর পর্যন্ত n পর্যন্ত, বারবার করে মাল্টিপ্লাই করতেছি কত দিয়ে 2 দিয়ে। সো এটার সময় লাগবে কত? এটা লগ কি লগ এটা- এটা কি লগ না লিনিয়ার? লগ হবে লগ আর লগের বেস হবে কত 2 2। 2। log 2n। আর এখানে যে আমি n লিখলাম, nটা কই পাইছি? এখানে যে জিনিসটা থাকে ওইটাই পাশে বসবে। এখন যদি ইনস্টেড অফ n ইফ ইট ওয়াজ m, তাহলে এখানে কত লিখতাম m লিখতাম।
এখন এখানে দেখেন এখানেও তো বাই 2 আছে, তাহলে এটাও তো লগ, ঠিক ঠিক না? না ম্যাম, এটা কনস্ট্যান্ট পার্ট। কেমনে, কিভাবে হয়েছে এটা, কেন? এটা লগ না, এটা তো লগ হওয়ারই কথা, চিন্তা করে দেখেন ভালো করে। বাট ম্যাম ওটা তো 100 থেকে 2 বাদ না, মানে ওকে, সো এটা এগেইন একটা কমন মিস্টেক। সো আমরা এখানে যখন বাই 2 দেওয়া থাকে ওরা কি করে ওই মিলায় ফেলে লগারিদমের সাথে, ঠিক আছে? বাট এখানে তো আমরা লুপ রানিং এর জন্য ইউজ করতেছি না। সো লগের হিসাবটা আমরা কখন ধরবো, যখন লুপ রানিং এর সময় মাল্টিপ্লিকেশন অথবা ডিভিশন হচ্ছে। এখন এই পার্টের সাথে কি লুপ রানিং এর কোনো সম্পর্ক আছে? এটার সাথে তো কোনো রিলেশন নাই, রাইট? সো এটা কি হবে, আমার কনস্ট্যান্ট হবে। এখানে একটা ভাগ করছি, একটা যোগ করছে, যোগ করার পর অ্যাসাইন করছে। সো টোটাল কয়টা কাজ করছি আমি? 3টা। সো 3টার জন্য এখানে সময় লাগতেছে কত? অর্ডার অফ 1। সো এই 3টা কিভাবে আছে? আমার মাল্টিপ্লিকেশন আকারে আছে। সো এই ক্ষেত্রে আমার সময় লাগবে কত? n log 2, এটা n না m লিখছিলাম, হোয়াট এভার ইট ওয়াজ, ঠিক আছে? সো যদি এরকম থাকে ভয় পাওয়ার কিছু নাই। আর এখানে যদি ধরেন সাথে দিয়ে আমি একটা +5ও দিয়ে দিছি। সো এখন প্লাস আকারে যেটা থাকে ওইটা সবসময় কি কনস্ট্যান্ট না? সো ওইটাকে কি আমরা পাত্তা দিব? পাত্তা তো দিব না। যদি যোগ ধরিও ওইটা কি হবে? কনস্ট্যান্ট টাইম। সো আর তখন কাজ হচ্ছে কয়টা? ইনস্টেড অফ 3 4টা হচ্ছে, এগেইন 4টা হাতে গোনা যায়। তাহলে সময় লাগবে কত? অর্ডার অফ 1, ঠিক আছে? সো যখনই হচ্ছে এইগুলা মাথায় আসে, যদি আমি জিজ্ঞেস করি তাহলে অ্যান্সার যাতে চেঞ্জ না হয়, ঠিক আছে? So if it is constant, it has to stay constant the entire conversation. So অনেককে জিজ্ঞেস করলে ওরা আবার ভয় পেয়ে অ্যান্সার চেঞ্জ করে দেয়। সো এটা একটা কমন মিস্টেক, সো এটা মাথায় রাখবেন। এটা গেল। তারপর এখানে দেখেন, দিস ইজ দ্য লাস্ট ওয়ান। আই এম সরি, ইটস রানিং কোয়াইট লং। ওকে, এটাকেও ওখানে নিয়ে যাই। অ্যাকচুয়ালি আমি না ছবিগুলো তুলতে, আমি ভাবছি আমি স্লাইড থেকে দেখাই দিব, কারণ নর্মালি হচ্ছে ওই বোর্ডে দেখাই তো, সো তখন তো বোর্ডে আঁকে, এখানে তো ছবি তুলে তুলে অ্যাটাচ করতে হয়। আই এম সরি, ইটস ফাইন। ভালো করে পড়াই দিতেছি, এগুলো ভালো করে পড়বে। এটা কি অ্যাড করছে? এটা তো সাইটেশন অ্যাড করছে। এটা কই? হ্যাঁ, এটা। ওকে, সো এখানে দেখেন, এখানে আমরা কি করতেছে, এটা কিন্তু একটু ডিফারেন্ট। সো এখানে দেখেন একটা ইফ এর পার্ট আছে, একটা এলস এর পার্ট আছে, ঠিক আছে? আর এখানে একটা অ্যারে দেওয়া আছে। এখন অ্যারেটা বলতেছে, অ্যারেটা অলরেডি তৈরি করা, এবং অ্যারের মধ্যে কয়টা জায়গা আছে? আমার 10টা স্লট আছে। সো অ্যারে সব বানানো আছে। সো যেহেতু অ্যারে বানানো, আমি তো আর বানাই নেই। সো যেহেতু বানাই নেই, তাহলে এটার কমপ্লেক্সিটি কত ধরবো? অর্ডার অফ 1। আর এখানে ভ্যারিয়েবল ইনিশিয়ালাইজ করছে, ওইটার জন্য কি অর্ডার অফ 1। এখন এখানে 2টা পার্ট আছে। সো একটা একটা করে ক্যালকুলেট করি। 0 থেকে শুরু করছি, n পর্যন্ত যাচ্ছি। সো এই লুপ চলছে কতবার? অর্ডার অফ n। তারপর যোগ করছি, এর মধ্যে রাখছি। কয়টা কাজ করছি? 2টা কাজ। সো 2টা কাজ হলে ওইটার সময় কত হবে? অর্ডার অফ 1। এখন এই 2টা জিনিস কিভাবে আছে? কনস্ট্যান্ট আকারে, আর সরি কনস্ট্যান্ট না, এটা কি বলে, নেস্টেড আকারে আছে। সো এই ক্ষেত্রে সময় লাগবে কত? অর্ডার অফ n। এখন নিচের পার্টে আসি। 0 থেকে শুরু হয়েছে, n পর্যন্ত যাচ্ছে। এই ক্ষেত্রে সময় লাগবে কত? অর্ডার অফ n। 0 থেকে শুরু হয়েছে, n পর্যন্ত যাচ্ছে, সময় লাগবে কত? অর্ডার অফ n। যোগ করছি, রাখছি। কয়টা কাজ করছি? 2টা। যেহেতু 2টা কাজ করছি, কমপ্লেক্সিটি কত হবে? অর্ডার অফ 1। n n 1। 3টা কিভাবে আছে? নেস্টেড আকারে আছে। নেস্টেড আকারে থাকলে কি হবে? মাল্টিপ্লাই করব n n 1। তাহলে এই ক্ষেত্রে কমপ্লেক্সিটি কত হবে? অর্ডার অফ n স্কোয়ার। এখন এটা তো ইফ এলস, রাইট?
একটা পাইছি অর্ডার অফ n, একটা পাইছি অর্ডার অফ n স্কোয়ার। এখন আমরা কোনটা বের করতেছি, বেস্ট না ওয়ার্স? আমরা ওয়ার্স কেস বের করতেছি না? ওয়ার্স কেস মানে কি, খারাপটা। এই দুইটার মধ্যে খারাপ কোনটা, অর্ডার অফ n না অর্ডার অফ n স্কোয়ার? এন স্কয়ার। তাহলে এখানে অ্যান্সার কোনটা হবে, অর্ডার অফ n স্কোয়ার। ঠিক আছে, এখন আসি অ্যারের বিষয়টা। সো আমার যদি এখানে অ্যারে ডিফাইন করা থাকে, তাহলে কি আমার অ্যারেটা তৈরি করা লাগতেছে না, তখন সময় লাগবে কত, অর্ডার অফ 1। বাট আমার যদি এখানে অ্যারেটা এভাবে তৈরি করে এ ইকুয়াল নিউ ইন্ট 10, সো এখানে আমি অ্যারেটা তৈরি করলাম, এরকম ভাবে লেখা আছে। সো ওই ক্ষেত্রে আমার নতুন স্পেস কয়টা নিছে, 10টা না? 10টাকে ধরলাম আমি m নামের ভ্যারিয়েবল দিয়ে লিখছি। সো এই ক্ষেত্রে আমার স্পেস কমপ্লেক্সিটি কত হবে, অর্ডার অফ m। বাট যদি আমি কোনো ভ্যারিয়েবল না বানাই, সরি কোনো অ্যারে না বানাই, ওই ক্ষেত্রে সময় লাগবে কত, অর্ডার অফ 1। এখন এটা আমি কেন বললাম, মাঝে মধ্যে তো আমরা মেথডের মধ্যে পাস করি, রাইট? সো এখানে দেখেন একটা মেথড আমি লিখলাম, মেথডের মধ্যে আমি ডিরেক্টলি অ্যারেটা পাস করে দিছি। সো যেহেতু আমি অ্যারেটা পাস করে দিছি, এখানে কি আমি অ্যারেটা বানাইছি, আমি কি তৈরি করছি, তৈরি তো করি নাই, সে আমার কাছে রেডিমেড আসছে। সো যদি রেডিমেড আসে, ওই ক্ষেত্রে আমরা সময় কত ধরবো, অর্ডার অফ 1। বাট যদি নিউ নামের কিওয়ার্ডটা ইউজ হয় এবং এরকম ডেটা টাইপ লিখে বক্স বানানো হয়, তখন আমরা কি করব, তখন আমরা ওইটাকে কাউন্ট করব। তখন এখানে যে ভ্যালুটা থাকে ওইটাকে ভ্যারিয়েবল ধরে তার কমপ্লেক্সিটি লিখতে হবে। সো এই ক্ষেত্রে কমপ্লেক্সিটি কত হবে, অর্ডার অফ m। সো এই জিনিসটা আমি এখানেও লিখে রাখছি। সো যদি অ্যারে ডিক্লারেশন পার্টটা আমরা কনসিডার না করি, তখন সময় লাগবে অর্ডার অফ 1। আর যদি অ্যারে ডিক্লারেশন পার্টটা কনসিডার করি, তাহলে সময় লাগবে অর্ডার অফ n। সোফার যা বলছে এগুলো কি বুঝছি? ওকে, এবার আসি রিয়েল লাইফের জিনিসপত্র। সো আমরা যখন রিয়েল লাইফে রান করি, আমাদের মনে হচ্ছে যে, মানে যখন, সরি আমি একটু পানি খেয়ে নিই। ওকে, সো আমরা হচ্ছে যখন এই থিওরিটিক্যালি কমপ্লেক্সিটি বের করতেছে, তখন কিন্তু আমরা কনস্ট্যান্টগুলোকে ইগনোর করে যাচ্ছি, ঠিক আছে? বাট রিয়েল লাইফে কিন্তু ওদের অনেক ইফেক্ট থাকে। ফর এক্সাম্পল এখানে দেখেন দুইটা প্রোগ্রাম আছে, দুইটা প্রোগ্রামের কমপ্লেক্সিটি কিন্তু একদম হুবহু সেম, ঠিক আছে? বাট ওদের কনস্ট্যান্টগুলো কি ডিফারেন্ট। একটার মধ্যে হচ্ছে কনস্ট্যান্ট c1, একটার মধ্যে হচ্ছে কনস্ট্যান্ট c2। এই n log n এর জন্য আমাদের টোটাল মেমোরি লাগতেছে, সরি, অ্যারাউন্ড 15 গিগাবাইট, ঠিক আছে? এখন এই কনস্ট্যান্টের উপর ডিপেন্ড করে একটা প্রোগ্রাম রান হতে আমার 30 গিগাবাইট মেমোরি লাগবে, আরেকটার মধ্যে আমার 45 গিগাবাইট মেমোরি লাগবে। এখন আমার যে কম্পিউটারটা আছে, মাই কম্পিউটার ক্যান সাপোর্ট টিল লাইক 32, ঠিক আছে? সো 32 গিগাবাইট যদি আমার র্যাম থাকে, তাহলে সে কাকে সাপোর্ট করবে, আমার এই প্রোগ্রামটাকেই সাপোর্ট করতে পারবে। বাট 45টা কি আমি লোড করতে পারবো, আমি লোড করতে পারবো না। সো ইভেন দো ওদের কমপ্লেক্সিটি সেম, বাট রিয়েল লাইফে এই কনস্ট্যান্ট কি আমাদের ঝামেলা করতে পারে। তারপর টাইম আর স্পেস কমপ্লেক্সিটি। সো আমাদের টাইম আর স্পেস দুইটা একসাথে এফিশিয়েন্ট করা সম্ভব না, ঠিক আছে? সো আমরা নর্মালি চুজ করি যে আমার কোনটা দরকার। ফর এক্সাম্পল আমার কম্পিউটারে র্যাম বেশি নেই, ঠিক আছে? সো তখন আমি কি করব, তখন আমি হচ্ছে অল্প অল্প করে ডেটা লোড করব, বাট তখন আমার কি সময়টা বেশি লাগবে। ফর এক্সাম্পল আমার কাছে 100টা ডেটা আছে বা 100টা স্যাম্পল আছে, সো আমার কম্পিউটার অ্যাট এ টাইম জাস্ট 5টা লোড করতে পারে। ইন দ্যাট কেস আমার টোটাল ডেটা লোড করতে হবে কতবার,
30 বার। বাট আমার কম্পিউটারের যদি ক্যাপাসিটি থাকতো মেমোরির, তাহলে আমি কি করতাম, একসাথে 100টাই লোড করে ফেলতাম, রাইট? সো এই ক্ষেত্রে আমার রিকোয়ারমেন্টের ওয়াইজ ডিপেন্ড করে আমরা টাইম অথবা স্পেস একটাকে চুজ করে থাকি। এখন চিন্তা করেন আমার কম্পিউটার অনেক দামি, একদম ফাটাফাটি র্যাম আছে 32 GB, আমি হচ্ছে সব লোড করে ফেলতে পারবো, ঠিক আছে? সো আমার ওখানে কোনো সমস্যা নাই। তখন আমি কি করব, ডেটাগুলো বেশি করে লোড করার ট্রাই করব। বাট তখন আমি কিসের চিন্তা করব, আমার টাইমটা যাতে কম লাগে, ঠিক আছে? সো এটা আপনার উপর ডিপেন্ড করে, whether you want to reduce the space complexity or whether you want to reduce the time complexity, ঠিক আছে? সো একই সাথে দুইটা এফিসিয়েন্সি অ্যাচিভ করা কখনোই সম্ভব না। মানুষজন যে কোনো একটার উপর ফোকাস করে ডিপেন্ডিং অন দ্য রিকোয়ারমেন্টস। ওকে, শেষ। আর কারো কোনো প্রকার কোশ্চেন? ম্যাম আমি ওই যে অ্যারেটার জন্য যেটা বোঝালেন ওটা একটু কনফিউজ, যে ডিফাইন থাকলে কি হবে আর নিজের মতো যদি বিল্ড করা লাগে অ্যারেটা, এটা একটু কনফিউজ। ওকে, সো এটা হচ্ছে আমি যেটা বলেছি। সো আমরা সবসময় কি অ্যারে তৈরি করি? আমরা তো 110-এ করেছি কোড, রাইট? মাঝে মধ্যে কি হয়, আমরা একটা মেথড লিখে মেথডের মধ্যে একটা অ্যারে পাস করে দিই, ঠিক না? ফর এক্সাম্পল আমি ধরেন এখানে একটা অ্যারে তৈরি করতেছি, অ্যারে তৈরি করলাম, তৈরি করার পর এই মেথডের মধ্যে অ্যারেটা আমি পাস করে দিছি। এখন আমার কাছে শুধু এই এতটুকু পার্টের অ্যাক্সেস আছে, আই ক্যান সি দিস পার্ট, দ্য ড্রাইভার পার্ট, ঠিক আছে? সো আমি যখন এই মেথডটাতে কাজ করতেছি, আমাকে যদি বলে কেউ এই জাস্ট মেথডটার কমপ্লেক্সিটি অ্যানালাইসিস করো, তখন কি আমি এই ড্রাইভার পার্টটাকে কনসিডার করব? আমি তো ড্রাইভার পার্ট দেখতেই পারি না, আমি কিভাবে কিভাবে কনসিডার করব, রাইট? আর আমার কাছে যে অ্যারেটা আসছে, ও কি পুরা বানানো না? ওকে কি আমি বানাইছি? ওকে তো আমি বানাই নাই, সে তো রেডিমেড আসছে আমার কাছে। সো আমার যে এই যে অ্যারেটা আছে, ও কিভাবে আসছে, ও এরকম একটা বক্স নিয়ে আসছে যার মধ্যে ডেটা আছে। অ্যাকচুয়ালি ডিরেক্টলি তো যায় না, আমাদের লোকেশনটা যায়। সো আমার এই ঢাকা নামের লোকেশনটা নিয়ে সে আসছে। সো এখানে কি আমি নতুন কিছু বানাচ্ছি? নতুন তো কিছুই বানাচ্ছি না। এখানে আমি অ্যারেটাকে প্রিন্ট করতে পারি বা অ্যারেটার ভ্যালুগুলোকে ম্যানিপুলেট করতে পারি, বাট আমি কি নতুন করে অ্যারে বানাইছি? অ্যারে তো বানাই নাই। এখানে যে অ্যারেটা বানানো, এই অ্যারেটাকে আমি জাস্ট পাস করছি। সো এই কারণে এখানে আমার অ্যারের স্পেস কমপ্লেক্সিটি কত হবে? এই মেথডের জন্য আমার স্পেস কমপ্লেক্সিটি হবে অর্ডার অফ 1। কারণ কি? কারণ আমি অ্যারেটাকে বানাইনি। এখন যদি মেথডটা এরকম হইতো, আমি ডানে বাই জিনিসপত্র লিখতেছি না, ওকে? এটার নাম দেই মেথড বি। এটা হচ্ছে আমার ড্রাইভার পার্ট, ওকে? সো এগেইন ড্রাইভার পার্ট তো আমরা দেখতে পাচ্ছি না, ঠিক আছে? ড্রাইভার পার্ট থেকে আমাকে কল করলো, আমি এখানে আসলাম। বাট এখন কি আমি কোনো অ্যারে নিয়ে আসছি? আমি অ্যারে নিয়ে আসি নাই। এখন কেউ যদি আমাকে বলে এই মেথডের কমপ্লেক্সিটি, স্পেস কমপ্লেক্সিটি বের করো, এই মেথডের মধ্যে আমি কি বানাইছি? একটা অ্যারে বানাইছি না নতুন করে? এই অ্যারেটা কয়টা জায়গা নিচ্ছে? আমার 5টা স্লট নিচ্ছে। সো এই 5টা স্লটকে আমি ধরলাম এম, দ্য লেন্থ, ঠিক আছে? সো এখন যদি এটার কমপ্লেক্সিটি কেউ বের করতে বলে যে এটার স্পেস কমপ্লেক্সিটি কত, তখন আমি তার স্পেস কমপ্লেক্সিটি কত বলবো? আমি বলবো অর্ডার অফ এম। কারণ এখানে আমি নতুন করে অ্যারেটা বানাইছি, নতুন করে মেমোরি স্পেস অ্যাসাইন করা হয়েছে। তো এখানে আমরা চিটাগং নামে ধরেন একটা লোকেশনে গেছে, গিয়ে নতুন করে মেমোরি স্পেস তৈরি করছে, আর ওই চিটাগংয়ের যে লোকেশনটা ওটা এখানে জমা রাখছে। তো এই ক্ষেত্রে কি করলাম, মেথডের মধ্যে নতুন করে অ্যারে বানাইছি, নতুন করে মেমোরি স্লট দেওয়া হয়েছে। আর এখানে এই মেথডটার সময় আমার কাছে কি
মেথডের ভিতরে কিছু বানাইছি আমি নতুন করে অ্যারে? আমি তো বানাই নাই। আমি জাস্ট যে অ্যারেটা দিয়ে দিছিল ওকে আমি ইউজ করছি, এই কারণে ওর সময় কত লাগবে? অর্ডার অফ 1। এবার কি ক্লিয়ার হয়েছে? জি ম্যাম, এখন বুঝছি। ওকে, সো এটা গেল। সো আমাদের কিন্তু এই ফাইলটা খুবই ভালো করে পড়ে আসবেন, কারণ নেক্সট দিন থেকে কিন্তু একদম নেক্সট দিন থেকে এই কোর্সের শেষ ক্লাস পর্যন্ত এগুলো লাগবে আপনাদের। আর কারো কোনো প্রকার কনফিউশন আর কোশ্চেন? ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান। আর আমি রেকর্ডিংটা আপনাদের লেকচার ফোল্ডারে রেখে দিচ্ছি। ওকে, আল্লাহ হাফেজ, বাই বাই। ম্যাম হ্যাঁ বলেন। দিস কমপ্লেক্সিটি নিয়ে একটা কোশ্চেন ছিল, এটা কি আরো এক্সাম্পল হবে? এটা মানে তার কোন দিস কমপ্লেক্সিটি নিয়ে আমি বুঝতে পারিনি, আরেকবার বলেন। টেস্ট কমপ্লেক্সিটির এখানে তো দুই ধরনের উদাহরণ দেখলাম, একটা কনস্ট্যান্ট আর একটা হলো এন, তো এটা আরো এক্সাম্পলস আছে কিনা? কনস্ট্যান্ট আর এম? ও হ্যাঁ, ম্যাডাম কমপ্লেক্সিটির কথা বলতেছেন, স্পেস কমপ্লেক্সিটির কথা, রাইট? হ্যাঁ 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 এতটুকু জানলে এই কোর্সের জন্য এনাফ। আর আপনি হচ্ছে যখন অ্যালগরিদম কোর্সটা করবেন, ওখানে এটা নিয়ে আরো ডিটেইলড, লাইক দ্য এন্টায়ার মিড টার্ম সিলেবাস ইজ কমপ্লেক্সিটি অ্যানালাইসিস। ওকে, আমি বুঝতে পারছি। ঠিক আছে, এই কোর্সের জন্য ইটস মোর দ্যান এনাফ, ইউ ডোন্ট নিড মোর দ্যান দিস। আচ্ছা, থ্যাংক ইউ। ওকে, আর কারো কোনো প্রকার কোশ্চেন? আদারওয়াইজ আমি গেলাম। ওকে, বাই বাই।